বন্ধুরা, আবার ফিরে এলাম একটি নূতন ও অভিনব গল্প নিয়ে। আজকের গল্প অমিশ ত্রিপাঠীর রামচন্দ্র ধারাবাহিকের দ্বিতীয় খণ্ড, সীতা, মিথিলার যোদ্ধা। অমিশ ত্রিপাঠীর জন্ম 1974 সালে। তার পড়াশোনা কলকাতার IIM-এ। একঘেয়ে ব্যাংকের চাকরি ছেড়ে লেখকের জীবন বেছে নিয়ে তিনি সুখী হয়েছেন। বর্তমানে তিনি তার স্ত্রী প্রীতি ও ছেলে নীলকে নিয়ে মুম্বাই থাকেন। তার রামচন্দ্র ধারাবাহিকের দ্বিতীয় খণ্ড, সীতা, মিথিলার যোদ্ধা, আমি আজকে আপনাদের পড়ে শোনাব। খণ্ডটি বাংলায় অনুবাদ করেছেন ঈপ্সিতা ভট্টাচার্য। তার অনুবাদের জন্য আমরা তার কাছে ঋণী। তাহলে শুরু করি রামচন্দ্র ধারাবাহিকের দ্বিতীয় খণ্ড, অমিশ ত্রিপাঠীর লেখা সীতা, মিথিলার যোদ্ধা। খ্রিস্টপূর্ব 3400 গোদাবরী নদীর নিকটবর্তী কোনো এক জায়গা, ভারতবর্ষ। অধ্যায় 1। সীতা ঘন পাতার রাশির ডাঁটাগুলিকে নিজের ধারালো ছুরি দিয়ে দক্ষ হাতে দ্রুত কেটে যাচ্ছিল। বেঁটে কলা গাছগুলির উচ্চতা তার নিজের সমান, নাগাল পেতে কোনো অসুবিধে নেই। একটু থেমে নিজের কাজটা পরখ করল সীতা। তারপর একটু দূরে মলয়পুত্র যোদ্ধা মকরন্দের দিকে তাকালো। তার কাটা পাতার পরিমাণ সীতার কাটা পাতার প্রায় অর্ধেক। আবহাওয়া এখন শান্ত। একটু আগেই বনের এই দিকটায় হু হু করে বাতাস বইছিল। অসময়ের বৃষ্টি অঞ্চলটায় আছড়ে পড়েছে। বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচাতে গাছের ছাউনির নিচে আশ্রয় নিয়েছিল দুজনে। বাতাসের শব্দ এত প্রবল ছিল যে নিজেদের মধ্যে কথা বলাও প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর ঠিক একই রকম হঠাৎ করে আবার সব শান্ত হয়ে গেল। ঝড় বৃষ্টি দুই গায়েব। তাড়াতাড়ি দুজনে বনের বেঁটে কলা গাছে ভরা অংশটায় চলে এসেছিল, কারণ এই যাত্রার একমাত্র উদ্দেশ্যই ছিল এই পাতাগুলোকে খোঁজা। যথেষ্ট হয়ে গেছে মকরন্ত, সীতা বলল। মকরন্ত ঘুরে দাঁড়ালো। ভিজে যাওয়ায় পাতার ডাঁটাগুলি কাটতে মুশকিল হচ্ছিল। তার ধারণা পরিস্থিতি অনুসারে সে ভালো কাজ করেছে। এবার সীতার পাশে রাখা পাতার স্তূপটা দেখার পর নিজের অনেক ছোট্ট গাদাটা দেখে একটা লাজুক হাসি হাসল সে। উত্তরে সীতা অনাবিল হাসল। যথেষ্ট হয়ে গেছে, চল শিবিরে ফিরে যাই। রাম ও লক্ষণ শিকার থেকে শিগগিরই আসবে। আশা করি ওরা কিছু একটা পেয়েছে। সীতা তার স্বামী অযোধ্যার রাজপুত্র রাম এবং দেওর লক্ষণের সঙ্গে লঙ্কার রাক্ষসরাজ রাবণের প্রত্যাশিত প্রতিশোধের হাত থেকে বাঁচতে দণ্ডকারণ্যের ভেতর দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মলয়পুত্র গোষ্ঠীর এক ছোট্ট সেনাদলের সেনাধ্যক্ষ জটায়ু অযোধ্যার রাজপরিবারের এই 3 সদস্যকে রক্ষার শপথ নিয়েছে। তার দৃঢ় বিশ্বাস পাল্টানোটাই একমাত্র উপায় রাবণ তার বোন সুপর্ণাকার লক্ষণের হাতে আহত হবার প্রতিশোধ নিতে নিশ্চিত সৈন্যবাহিনী পাঠাবে। গোপনীয়তা অপরিহার্য ছিল, ফলে তারা মাটিতে গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে রান্না করত। আগুনের জন্য বিশেষ ধরনের কম ধোঁয়ার পাথুরে কয়লা অ্যান্থ্রাসাইট ব্যবহার করত। সাবধানের মার নেই, ফলে মোটা কলাপাতা দিয়ে গর্তের ভেতরকার রান্নার হাঁড়ি
ঢাকা দেওয়া হয় যাতে কোনো অবস্থাতেই ধোঁয়া বাইরে না বেরোতে পারে, কারণ এতে তাদের অবস্থানটা জানাজানি হয়ে যেতে পারে। এই কারণেই সীতা এবং মকরন্দ কলা পাতা কাটছিল। আজ সীতার রান্না করার পালা। পাতার বড় গাদাটা নিতে মকরন্দ জোর করায় সীতা বাধা দিল না। এতে যোদ্ধা মলয়পুত্রর অবদানে ভারসাম্য আনার উপলব্ধি হবে, কিন্তু এই কাজটাই বেচারা মকরন্দের মৃত্যুর কারণ হয়ে গেল। সীতা প্রথম শুনতে পেয়েছিল শব্দটা, একটু আগে হলে বাতাসের গর্জনে এটা শোনা যেত না। এখন নিঃসন্দেহে এই ধনুকের ছিলায় টান পড়ার ভয়ানক শব্দ। সাধারণ ধনুক, বরিষ্ঠ সেনানায়ক এবং সফল যোদ্ধাদের অনেকে আরও দামি মিশ্র ধনুক ব্যবহার করে, কিন্তু সাধারণ পদাতিক যোদ্ধারা এই ধরনের সম্পূর্ণ কাঠের তৈরি ধনুকই ব্যবহার করে। এই ধনুকগুলি একটু বেশি শক্ত হয় আর ছিলায় টান পড়লে এক বিশেষ ধরনের শব্দ করে। মকরন্দ মাথা নিচু করে পাতাগুলি ফেলে দিয়ে মাটিতে পড়তে পড়তে চেঁচালো, সীতা! মকরন্দের প্রতিক্রিয়ায় দেরি হয়নি, কিন্তু বড় পাতার বোঝার ফলে তাল সামলাতে না পেয়ে হোঁচট খেল সে। মাটিতে পড়বার আগেই তার ডান কাঁধে এসে লাগল একটা তীর। কিছু করবার আগেই আর একটা তীর এসে বিঁধল তার গলায়। দুর্ভাগ্য! মাটিতে পড়েই গড়িয়ে একটা গাছের পেছনে সরে এলো সীতা। গাছে পিঠ ঠেকিয়ে নিচু হয়ে ডান দিকে চেয়ে দেখল হতভাগ্য মকরন্দ মাটিতে পড়ে নিজের রক্তে ডুবে যাচ্ছে। তীরের ফলা তার গলা এফোর ওফোর করে দিয়েছে। দেরি নেই মৃত্যুর। রাগে অভিসম্পাত দিল সীতা, আর তারপরেতে শক্তির অপচয় খেয়াল হতে গভীর নিঃশ্বাস নিতে আরম্ভ করে হৃৎস্পন্দন কমিয়ে আনল। মন দিয়ে ভালো করে চারদিক দেখল। তার সামনের দিকে কেউ নেই। তীর এসেছে উল্টো দিক থেকে, আর আশ্রয়দাতা গাছের আড়ালে ঢাকা পড়ে আছে। কমপক্ষে দুজন শত্রু আছে এটা বোঝা যাচ্ছে। একজন তীরন্দাজের পক্ষে এত দ্রুত পরপর দুটি তীর ছোড়া সম্ভব নয়। মকরন্দের দিকে আবার তাকিয়ে দেখল তার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আত্মা নশ্বর দেহ ত্যাগ করেছে। মনে এখন এক অস্বস্তিকর স্তব্ধতা। এ প্রায় বিশ্বাস করা শক্ত যে সামান্য কয়েক মুহূর্ত আগেই এক নিষ্ঠুর হিংস্রতা উন্মোচিত হয়েছে এখানে। বিদায় নির্ভীক মক্রান্ত, তোমার আত্মার আবার নতুন লক্ষ্যপ্রাপ্তি হোক। টুকরো টুকরো আদেশের শব্দ ভেসে এলো সীতার কানে। প্রভু, কুম্ভকর্ণের যাও, ও এখানে বলো। এবার তাড়াহুড়োয় চলে যাচ্ছে এমন কারো পায়ের শব্দ পেল সে। এখন সম্ভবত শুধু একজন শত্রু উপস্থিত। মা, আমাকে সাহায্য করো মা। মাটির দিকে চোখ নামিয়ে ফিসফিস করে বলল সীতা। কোমরের পেছনে আড়াআড়ি বেঁধে রাখা খাপ থেকে ছুরিটা বের করল সে। চোখ বন্ধ করল। গাছের আড়াল থেকে বেরিয়ে উঁকি মারা নিরাপদ নয়। সঙ্গে সঙ্গে তীর ছুটে আসবে। দৃষ্টি কোনো কাজে লাগবে না, কানে ভরসা। বড় বড় তীরন্দাজ আছে যারা শব্দভেদী বাণ চালাতে পারে, কিন্তু খুব কম লোকেই পারে শব্দের উৎসে ছুরি ছুড়তে। সীতা সেই মুষ্টিমেয়দের একজন। একটা উঁচু কিন্তু আশ্চর্য রকম নরম কণ্ঠস্বর শোনা গেল। বেরিয়ে আসুন রাজকুমারী সীতা, আমরা আপনার ক্ষতি করতে চাই না, এটাই ভালো হবে যদি। কথা অসমাপ্ত রেখে থেমে গেল কণ্ঠস্বরও, চিরকালের জন্য। কারণ যে কণ্ঠ থেকে এই স্বরের উৎপত্তি ছিল সেখানে এখন আমূল বিধে আছে একটি ছোড়া। নিজেকে লুকিয়ে রেখেই নিমেষে ঘুরে অমোঘ এবং নির্ভুলভাবে ছুরিটা নিক্ষেপ করেছিল সীতা। গলায় এসে ছুরিটা যখন বিঁধল তখন এক মুহূর্তের জন্য হকচকিয়ে গিয়েছিল লঙ্কার সৈন্যটি। তৎক্ষণাৎ মৃত্যু হলো তার নিজের রক্তে শ্বাস আটকে, ঠিক যেমন মকরন্দের হয়েছিল। একটু অপেক্ষা করল সীতা। আর কেউ নেই, নিশ্চিত হতে হবে। তার কাছে আর কোনো অস্ত্রও নেই।
কিন্তু তার শত্রুদের সেটা জানা নেই। কান পেতে শুনল ভালো করে সে। কোনো শব্দ না পেয়ে মাটিতে ঝাঁপ দিয়ে গড়িয়ে ঝোপের আড়ালে চলে গেল চটপট। এখনো কারো সারা শব্দ নেই। যাও যাও, আর কেউ নেই। চটপট উঠে দাঁড়িয়ে এক দৌড়ে লঙ্কার মৃত সৈন্যটির কাছে পৌঁছল সীতা। ধনুকে তীর জোড়া নেই দেখে একটু অবাকই হলো। নিজের ছুরিটা বের করে নিতে গিয়ে বুঝল কশেরুকার হাড়ে এত গভীরভাবে বিঁধে গেছে, সেটা বের করা শক্ত। শিবির বিপন্ন, যাও। লঙ্কার সৈন্যটির তুনিরটা তুলে নিল সে। তাতে কয়েকটা তীর আছে এখনো। পিঠ এবং ঘাড়ে বেঁধে নিল সেটা তাড়াতাড়ি। তারপর ধনুকটা তুলে নিয়ে প্রাণপণে ছুটতে শুরু করল তাদের শিবির অভিমুখে। অন্য লঙ্কা সৈন্যটি দলের কাছে পৌঁছে নিজের লোকেদেরকে সতর্ক করার আগেই তাকে ধরে ফেলে হত্যা করা প্রয়োজন। অস্থায়ী শিবিরটির চারদিকে এক বিরাট সংগ্রামের চিহ্ন ছড়িয়ে আছে। জটায়ু এবং আরো দুজন ছাড়া বাকি অধিকাংশ মলয়পুত্র যোদ্ধারা মৃত, রক্তের সাগরে শায়িত। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। জটায়ু নিজেও গভীরভাবে আহত। তার দেহের নানা জায়গায় ক্ষত থেকে রক্ত বয়ে পড়ছে। তার কয়েকটি ফল আর আঘাত আর কয়েকটি মুষ্টাঘাতের ফল। তার দুহাত শক্ত করে পেছন দিকে করে বাঁধা। দুজন লঙ্কার সৈন্য তাকে শক্ত হাতে ধরে দৌড় করিয়ে রেখেছে। মহান নাগাকে জেরা করছে তার সামনে দৌড়ানো এক দৈত্যকার পুরুষ। নাগ বলা হয় সপ্তসিন্ধুর সেই সব মানুষদের যারা কোনো না কোনো অস্বাভাবিকতা নিয়ে জন্মায়। জটায়ুর বিকৃত তার মুখমণ্ডলকে এক শকুনের রূপ দিয়েছিল। অন্য দুই মলয়পুত্ররাও রক্তাক্ত অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসেছিল। তাদের হাত দুটিও একই রকমভাবে পেছনে করে বাঁধা। তিনজন করে লঙ্কার সৈন্য তাদেরকে ঘিরেছিল। আরও দুজন তাদেরকে চেপে ধরে রেখেছিল মাটিতে। লঙ্কার তরবারিগুলি থেকে তখনও রক্ত ঝরছে। রাবণ আর তার অনুজ কুম্ভকর্ণ একটু দূরে দাঁড়িয়ে মন দিয়ে জিজ্ঞাসাবাদ নিরীক্ষণ করছিল। তাদের হাতে কোনো রক্ত লেগে নেই। উত্তর দাও সেনাপতি, ধমকে উঠল লঙ্কার লোকটি। কোথায় ওরা? জটায়ু ঠোঁটে ঠোঁট চেপে সবলে মাথা নাড়ল। লঙ্কার লোকটি তার কানের 1 ইঞ্চির মধ্যে মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, তুমি তো আমাদের একজন ছিলে জটায়ু, প্রভু রাবণের অনুগামী ছিলে এক সময়। জটায়ু বিদ্বেষ ভরা চোখে তাকালো। তার জ্বলন্ত চোখে উত্তর পরিষ্কার। জটায়ু চোখ ফিরিয়ে নিয়ে দূরে তাকালো। ক্রোধের ছাপ মিলিয়ে গেল তার মুখমণ্ডলে। এক শূন্যতা, যেন তার মন কোনো অন্য জায়গায় হারিয়ে গেছে। লঙ্কার প্রশ্নকর্তা তার এক সৈন্যের প্রতি ইশারা করল। যে আজ্ঞা সেনাপতি। খড়। তোমার নিজের জীবনের পরোয়া না করতে পারো সেনাপতি জটায়ু, বলল খড়। কিন্তু অন্তত তোমার 2 জন সৈন্যকে বাঁচাতে চাও না? মলয়পুত্রটি জটায়ুর দিকে তাকিয়ে চিৎকার করল, হে সেনাপতি, আমি মরতে প্রস্তুত, কিছু বলবেন না। নবীন সৈন্যটির মাথায় ছুরির বাঁট দিয়ে আঘাত করল লঙ্কার লোকটি। একটু ঝুঁকে পড়ে আবার সাহসে ভর করে সোজা হয়ে গেল সৈন্যটি। তার গলায় আবার ছুরিটা ফিরে এসেছে। খড়ের কণ্ঠস্বর মখমলের মতো কোমল। তোমার সৈন্যর জীবনটা বাঁচিয়ে দাও সেনাপতি, বলে দাও ওরা কোথায় আছে। কোনোদিন ওদের নাগাল পাবে না, গর্জে উঠল জটায়ু। ওরা 3 জন অনেক আগেই চলে গেছে। খড় হাসল। অযোধ্যার রাজপুত্র দুটো যাক সেখানে খুশি, আমাদের কেবল বিষ্ণুকে চাই। জটায়ু চমকে উঠল। এরা কি করে জানল? বিষ্ণু কোথায়? প্রশ্ন খড়ের। কোথায় মেয়েটা? জটায়ুর ঠোঁট
নড়ে উঠল, কিন্তু কেবল প্রার্থনার উদ্দেশ্যে। তার বীর সৈন্যর আত্মার জন্য প্রার্থনা করছিল সে। বিদায় আমার বীর ভ্রাতা। শিবিরের কাছে পৌঁছে সীতা নিজের গতি একটু কমিয়ে দিল। লঙ্কার দ্বিতীয় সৈন্যটিকেও হত্যা করেছে সে। বুকে বেঁধে তীর নিয়ে কিছু দূরে পড়ে আছে তার সব। সৈন্যটির তীরগুলো তুলে নিয়ে নিজের তুনিরে ভরে নিয়েছে সীতা। একটা গাছের আড়ালে লুকিয়ে শিবিরটা ভালো করে পর্যবেক্ষণ করল সে। প্রায় শতাধিক লঙ্কা সেনা চারিদিকে গিজগিজ করছে। সমস্ত মলয়পুত্র যোদ্ধা মৃত, জটায়ু ছাড়া। দুজন পড়ে আছে তার কাছে, অদ্ভুতভাবে বাঁকা ঘাড় তাদের। রক্তের নদীর মাঝখানে হাঁটু গেড়ে বসা জটায়ু। লঙ্কার সৈন্য চেপে ধরে আছে তাকে, হাত বাঁধা পেছনে করে, নির্যাতিত, আহত এবং রক্তাক্ত। কিন্তু তবু ভেঙে পড়েনি সে। উদ্ভট দৃষ্টিতে দূরে চেয়ে ছিল সে। তার বাহুর উদ্ধাংশে ছুরি চেপে ধরে পাশে দণ্ডায়মান ছিল খড়। বাহুর পেশির ওপর ছুরিটা চালিয়ে মাংস কেটে রক্ত বের করে আনল সে। সীতা খড়ের দিকে তাকিয়ে ভুরু কোঁচকাল। একে আমি চিনি, এর আগে কোথায় দেখেছি একে? এই মাত্র যে রক্তাক্ত রেখাটি সে করেছে। মৃদু হেসে তার ওপর আবার ছুরিটা চালালো খড়, কিন্তু পেশিতন্তু গভীরভাবে কেটে দিল। উত্তর দাও! জটায়ুর গালের ওপর ছুরির আঁচড়ে আরো খানিকটা রক্ত বের করে এনে খড় বলল, কোথায় সে? জটায়ু তার দিকে থুতু ফেলল। আমাকে দ্রুত মারো বা ধীরে ধীরে, আমার কাছ থেকে তুমি কিছুই পাবে না। খড় রেগে ছুরিটা উঁচিয়ে ধরল। এক হাঁকাতে কাজটা শেষ করে দিতে যাচ্ছিল, কিন্তু সেটা হবার নয়। সাঁ করে একটা তীর এসে বিঁধল তার হাতে। সজোরে চিৎকার করে উঠল সে। ছুরিটা হাত থেকে মাটিতে পড়ে গেল। রাবণ এবং তার ভাই কুম্ভকর্ণ চমকে ঘুরে তাকালো। বহু সংখ্যক লঙ্কার সৈন্য ছুটে এসে দুই রাজকীয় ব্যক্তির চারদিকে এক সুরক্ষা বলয় তৈরি করে দিল। নিজের আবেগপ্রবণ ভাইকে আটকানোর উদ্দেশ্যে কুম্ভকর্ণ রাবণের হাত ধরে ফেলল। অন্য সৈন্যরা ধনুক তুলে সীতার দিকে তীব্র তাক করল। এক উঁচু গলায় তীর ছুড়ো না। শোনো! শোনা গেল কুম্ভকর্ণের কাছ থেকে। ধনুকগুলি তৎক্ষণাৎ নেমে গেল। খড় তীরের দণ্ডটা ভেঙে ফেলল, ফলাটা হাতে বেধাই রয়ে গেল। এতে কিছুক্ষণ রক্তপাত বন্ধ থাকবে। কে ছুড়ল এটা? দীর্ঘ সময়ের পীড়িত রাজপুত্র। তার অতিকায় ভাই? না, বিষ্ণু স্বয়ং। সীতা স্তব্ধ হয়ে একই স্থানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে গেল। বিষ্ণু? লঙ্কার লোকটা কি করে জানতে পারল? কে বিশ্বাসঘাতকতা করেছে? নিজের মনকে বর্তমানে জোর করে ফিরিয়ে আনল সে। এখন অন্যমনস্কতার সময় নয়। নিজের জায়গা থেকে দ্রুত সরল সে, নিঃশব্দে অন্য জায়গায়। আমি যে একা, সেটা ওদেরকে জানতে দেওয়া চলবে না। বেরিয়ে এসে প্রকৃত যোদ্ধার মতো যুদ্ধ করো, খড় আহ্বান করল। সীতার নিজের অবস্থানটা পছন্দ হলো। যেখান থেকে প্রথম তীরটা ছুঁড়েছিল সেখান থেকে এক জায়গাটা কিছুটা দূরে। ত্রিনীর থেকে ধীরে একটা তীর টেনে সীতা ছিলায় যোজনা করে লক্ষ্য স্থির করল। লঙ্কার সৈন্যবাহিনী তাদের সেনাপতির পতন হলে খুব দ্রুত পিছিয়ে যায় বলে শোনা যায়, কিন্তু রাবণ তার সৈন্যদের দ্বারা সুরক্ষিত ছিল। তাদের ঢাল উঁচন। সীতা উপযুক্ত লক্ষ্যপথ খুঁজে পাচ্ছিল না। রাম এখানে থাকলে ভালো ছিল। ও ঠিক তীরের পথ খুঁজে বের করে নিত। সীতা একটা ফাঁকা জায়গা তৈরি করার জন্য সৈন্যদের ওপর ক্ষিপ্র বেগে আক্রমণের সিদ্ধান্ত নিল। সে দ্রুত পরপর 5টি তীর ছুড়ল। পাঁচজন লঙ্কার সৈন্য লুটিয়ে পড়ল, কিন্তু বাকিরা দমল না। রাবণের চারদিকের রক্ষা বলয়
অটল হয়ে গেল। তারা তাদের রাজার জন্য প্রাণ দিতে প্রস্তুত। রাবণ এখনো সুরক্ষিত রয়েছে। কয়েকজন সৈন্য তার দিকে ছুটে আসতে আরম্ভ করল। সে স্থান পরিবর্তন করে নিল। অবস্থান গ্রহণ করে সে ট্রিনিটার নিরীক্ষণ করল। 3টে তীর পড়ে আছে। দুচ্ছাই! সীতা ইচ্ছে করে একটা ডালের ওপর পা রাখল। কয়েকজন সৈন্য শব্দ লক্ষ্য করে ছুটে এলো। রাবণের লোকেদের তৈরি সুরক্ষা বেষ্টনীর গায়ে কোথাও একটা ফাঁক পাবার আশায় সে আবার স্থান পরিবর্তন করল। কিন্তু সে যা ভেবেছিল, খড় তার অনেক বেশি চালাক। সে পিছিয়ে এসে তার অক্ষত বাঁ হাতে জুতোর শুকতলা থেকে একটা একটা করে ছুরি টেনে বের করল। তারপর জটায়ুর পিছনে গিয়ে তার গলায় সেটা চেপে ধরল। খড়ের ঠোঁটে উন্মাদের মতো হাসি খেলা করছিল। বিদ্রূপের স্বরে বলল সে, তুমি পালাতে পারতে, কিন্তু পালাওনি। তাই আমি বাজি রেখে বলতে পারি, গাছের আড়ালে লুকিয়ে থাকা লোকেদের মধ্যে তুমিও আছো। হে মহান বিষ্ণু! মহান শব্দটি খড় তীব্র ব্যঙ্গেশ্বরে উচ্চারণ করল। আর তোমাকে যারা পুজো করে তুমি তাদের রক্ষা করতে চাও? কি দারুণ প্রেরণাদায়ী, কি দারুণ মর্মস্পর্শী! খড় চোখের জল মোছার ভান করল। সীতা পলকহীন চোখে লঙ্কার লোকটির দিকে তাকিয়েছিল। খড় বলে চলেছে, তাই আমার একটা প্রস্তাব আছে, বেরিয়ে এসো। তোমার স্বামী আর দৈত্যকায় দেওরকেও বলো বেরিয়ে আসতে। তাহলে আমরা এই সেনানায়ককে মারব না, এমনকি আমার অযোধ্যার 2 বেচারা রাজপুত্রকেও নিরাপদে যেতে দেব। আমরা কেবল তোমার আত্মসমর্পণটুকুই চাই। সীতা নিশ্চল নিশ্চুপ। খড় ধীরে জটায়ুর গলার ওপর ছুরিটা ঘষল। একটা সরু লাল রেখা ফুটে উঠল জটায়ুর গলায়। সুর করে বলল খড়, সারাদিন পড়ে নেই আমার হাতে। সহসা জটায়ু মাথা দিয়ে পিছনে আঘাত করল। খড়ের উরুসন্ধিতে ব্যথায় ঝুঁকে পড়ল খড়। জটায়ু চেঁচালো, পালাও, পালিয়ে যাও। হে দেবী, তোমার জীবন উৎসর্গ করার মতো মূল্যবান আমি নই। 3 জন লঙ্কার সৈন্য এসে জটায়ুকে মাটিতে চেপে ধরল। খড় সজোরে অভিসম্পাত করতে করতে উঠে দাঁড়ালো। তখনও যন্ত্রণায় ঝুঁকে আছে সে। কয়েক মুহূর্ত পর নাকটির কাছে সরে এসে সজোরে লাথি ঘষল। যে যে দিক থেকে তীর ছোড়া হয়েছে, একে একে সব দিককে ঘুরে ঘুরে জটায়ুকে অবিরাম লাথি মারতে মারতে সে গাছের শাড়িটা জরিপ করতে লাগলো। তারপর নিচু হয়ে রূঢ়ভাবে জটায়ুকে টেনে দাঁড় করিয়ে দিল। সীতা এখন তার বন্দীকে দেখতে পাচ্ছে পরিষ্কারভাবে। আহত ডান হাতে খড় জটায়ুর মাথাটা এবার শক্ত করে ধরেছে। মাথা দিয়ে যাতে আর কোনো আঘাত না করা যায়, অবজ্ঞার হাসি ঠোঁটে ফিরে এসেছে তার। অন্য হাতে ছুরিটা জটায়ুর গলায় চেপে ধরল সে। আমি ঘাড়ের ধমনীটা কেটে দিতে পারি। তোমার প্রিয় সেনাধ্যক্ষ কয়েক মুহূর্তের মধ্যে মারা যাবে। মহান বিষ্ণু! ছুরিটা মলয়পুত্রের তলপেটে নামিয়ে আনল সে। কিংবা ও ধীরে ধীরে রক্তক্ষরণে মরতে পারে। তোমাদের এ নিয়ে ভাবার একটু সময় আছে। সীতা আর নড়ল না। তার কাছে শুধুমাত্র 3টে তীর আছে। কিছু করতে যাওয়া হঠকারিতা হবে, কিন্তু সে জটায়ুকে মরতে দিতে পারে না। জটায়ু তার ভাইয়ের মতো। আমরা কেবল বিষ্ণুকে চাই, চেঁচালো খড়। তাকে আত্মসমর্পণ করতে বলো, বাকিরা চলে যেতে পারো। আমি কথা দিচ্ছি, এ একজন লঙ্কার মানুষের দেওয়া কথা। ওকে ছেড়ে দাও! গাছের পিছনে লুকানো অবস্থায় সীতা চিৎকার করে বলল। সামনে এসে আত্মসমর্পণ করো! জটায়ুর তলপেটে ছুরিটা ধরে বলল খড়। তবে আমরা ওকে ছেড়ে দেব। সীতা মাথা নিচু করে চোখ বন্ধ করল। অসহায় রাগে তার কাঁধ ঝুঁকে পড়েছে। তারপর নিজেকে আর কিছু ভাবার সময় না দিয়ে সে বেরিয়ে এলো। কিন্তু তার আগে তার সহজাত অনুভূতি তাকে ধনুকে তীর যোজনা করিয়ে দিয়েছে। মহান বিষ্ণু!
তাচ্ছিল্যের হাসি হেসে জটায়ুকে ছেড়ে দিয়ে নিজের মাথার পেছনে একটা অনেক পুরনো ক্ষতের দাগে হাত বোলালো খড়। এক না ভোলা স্মৃতি জাগিয়ে তুলল। আমাদের সঙ্গে যোগ দেবার জন্য ধন্যবাদ। তোমার স্বামী আর তার দৈত্যকায় ভাই কোথায়? সীতা উত্তর দিল না। কিছু লঙ্কা সৈন্য ধীরে ধীরে তার দিকে এগোতে আরম্ভ করল। সে লক্ষ্য করল তাদের তলোয়ার খাপে ভরা, তাদের হাতে লম্বা বাঁশের লাঠি, যা দিয়ে আহত করা যায়, হত্যা নয়। সে সামনে এগিয়ে এসে ধনুকটা নামালো। আমি ধরা দিচ্ছি। সেনাপতি জটায়ুকে ছেড়ে দাও। চাপা হাসি হেসে খড় জটায়ুর তলপেটের গভীরে ছুরিটা ঢুকিয়ে দিল, ধীরে শান্তভাবে। যকৃৎ ছিন্ন করে দিয়ে তারপর বৃক্ক। থামল না। না! চেঁচালো সীতা। ধনুকটা তুলে খড়ের চোখের ভিতর তীরটা ছুড়ল সে। চোখ ভেদ করে সোজা তার মস্তিষ্কে গিয়ে বিঁধল তীরটা। খড়ের তৎক্ষণাৎ মৃত্যু ঘটল। আমার ওকে জীবিত চাই! লঙ্কা সেনার সুরক্ষা বলয়ের পিছন থেকে চেঁচালো কুম্ভকর্ণ। সীতার দিকে এগিয়ে আসা সৈন্যদের সঙ্গে বাঁশের লাঠি উঁচিয়ে ধরে আরো সৈন্যরা যোগ দিয়েছে। ট্রিনির থেকে আর একটা তীর নিয়ে ধনুকে লাগিয়ে ছুটতে ছুটতে চিৎকার করল সীতা। আর একজন লঙ্কা সৈন্য লুটিয়ে পড়ল মাটিতে। তাতে অন্যদের গতি কমল না, তারা ছুটে আসতে লাগলো। সীতা আর একটা তীর ছুড়ল, তার শেষ তীর। আর একজন লঙ্কা সৈন্য পড়ে গেল। অন্যরা থামল না। রাম! লঙ্কা সৈন্যরা প্রায় তার ওপর এসে পড়েছে, বাঁশের লাঠি উঁচিয়ে। রাম! চেঁচালো সীতা। একজন লঙ্কা সৈন্য এগিয়ে আসতেই ধনুকের ছিলাটাকে ফাঁসের মতো করে লাঠিটা জড়িয়ে নিয়ে তার হাত থেকে ছিনিয়ে নিল সীতা। বাঁশের লাঠিটা দিয়ে লঙ্কা সৈন্যটির মাথায় সরাসরি আঘাত করল সে। মাটিতে ফেলে দিল। মাথার ওপর লাঠিটা ঘোরালো সীতা। তার ভয়ানক শব্দে সহসা ভীত সৈন্যরা থেমে গেল। অস্ত্রটাকে বাগিয়ে ধরে সে স্থির হয়ে দাঁড়ালো, শক্তির অপচয় কমিয়ে, প্রস্তুত ও সতর্ক। এক হাতে লাঠির মধ্যখানে ধরা, লাঠির এক প্রান্ত তার হস্তমূলের তলায়, অন্য হাত সামনে সোজা করে বাড়ানো, পা ভারসাম্য রক্ষা করে দুদিকে ছড়ানো। কমপক্ষে 50 জন লঙ্কা সৈন্য ঘিরে ধরেছে তাকে, কিন্তু তারা দূরত্ব বজায় রাখছিল। রাম! কোনোভাবে তার কণ্ঠস্বর বন পার হয়ে তার স্বামীর কানে পৌঁছানোর প্রার্থনা করে চিৎকার করল সীতা। আমরা আপনার ক্ষতি করতে চাই না দেবী বিষ্ণু, বলল এক সৈন্য আশ্চর্য রকম নম্র স্বরে। দয়া করে ধরা দিন, আপনার কোনো ক্ষতি করা হবে না। সীতা জটায়ুকে দ্রুত এক ঝলকে দেখে নিল। তার এখনো নিঃশ্বাস চলছে কি? আমাদের পুষ্পক বিমানে ওকে বাঁচানোর যন্ত্রপাতি আছে, বলল লঙ্কা সৈন্যটি। দয়া করে আপনাকে আহত করতে বাধ্য করবেন না আমাদের। সীতা বুকে হাওয়া ভরে নিয়ে আবার চিৎকার করল, রাম! সীতার মনে হলো অনেক দূর থেকে একটা ক্ষীণ স্বর শুনতে পেল সে, সীতা! হঠাৎ একটি যোদ্ধা তার বাঁ দিক থেকে নিচু করে লাঠি চালালো। সীতার পা লক্ষ্য করে আঘাতটা এড়াতে পা দুটি গুটিয়ে লাফ দিল সীতা। হাওয়া থাকা অবস্থাতেই ক্ষিপ্র বেগে ডান হাত ছেড়ে দিয়ে বাঁ হাতে প্রচণ্ড বেগে লাঠিটা ঘোরালো সীতা। লঙ্কা সৈন্যটির মাথার পাশে গিয়ে লাগলো সেটা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সে। রাম! মাটিতে পা রেখে আবার চেঁচালো সীতা। আবার একই স্বর শুনতে পেল সে, তার স্বামীর কণ্ঠস্বর, দূর থেকে ভেসে আসা মৃদু। ওকে ছেড়ে দাও! সেই কণ্ঠস্বরের যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 10 জন লঙ্কা সৈন্য একসঙ্গে আক্রমণ করল। সীতা ভয়ঙ্করভাবে চতুর্দিকে লাঠি ঘোরাতে লাগলো।
বেশ কয়েকজন লুটিয়ে পড়ল তাতে। রাম! সে কণ্ঠস্বরটা আবার শুনতে পেল, এবার বেশি দূরে নয়। সীতা! ও এসে পড়েছে, ও এসে পড়েছে। লঙ্কার সৈন্যদের আক্রমণ এখন অবিরাম, অদম্য। সীতা ছন্দবদ্ধভাবে লাঠি ঘুরিয়ে যাচ্ছিল, ভয়ানকভাবে। হায়, একটু যদি কম হতো! শত্রু সংখ্যা। পেছন থেকে একজন লাঠি চালালো সীতার পিঠে। রাহা! সীতা দু পায়ে দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। সে নিজেকে সামলে নেবার আগেই সৈন্যরা ছুটে এসে তাকে শক্ত করে চেপে ধরল। সীতা প্রচণ্ড চেষ্টা করছিল নিজেকে ছাড়িয়ে নেবার। লঙ্কা সৈন্যদের একজন হাতে একটা নিম গাছের পাতা নিয়ে তার দিকে এগিয়ে এলো, তাতে এক নীল রঙের প্রলেপ মাখানো। সীতার নাকের ওপর জোরে পাতাটা চেপে ধরল সে। ঘনিয়ে আসা অন্ধকারের মধ্যে হাতে পায়ে দড়ির ছোঁয়া অনুভব করল সীতা। রাম, বাঁচাও! তারপর সব অন্ধকার। ৩৮ বছর পূর্বে, ত্রিকুট পর্বতের উত্তরে দেওঘর, ভারতবর্ষ। অধ্যায় ২। ঘোড়ার লাগামটা টেনে ধরে ফিসফিস করে বলল সুনয়না, একটু দাঁড়াও। মিথিলার রাজা জনক ও তার পত্নী সুনয়না দীর্ঘ পথ পার হয়ে গঙ্গার প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে ত্রিকুট পর্বত পৌঁছেছে। তাদের লক্ষ্য কিংবদন্তি কুমারী দেবী কন্যাকুমারীর সাক্ষাৎ পাওয়া, এক দৈব শিশু। সমগ্র সপ্তসিন্ধু জুড়ে সকলের বিশ্বাসী নির্মল হৃদয় নিয়ে যেই তার কাছে আসুক, প্রত্যক্ষ দেবী তাদেরকে সাহায্য করে থাকেন। আর মিথিলার রাজপরিবারের তার আশীর্বাদের প্রয়োজন আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিরাট গণ্ডকী নদীর তীরে মহান রাজা মিথিল পত্তন করা মিথিলা একসময় একটি সমৃদ্ধ নৌবন্দর ছিল। এই সমৃদ্ধির ভিত্তি ছিল কৃষি, যা সম্ভব হয়েছিল এর অসামান্য উর্বর মাটির জন্য এবং সেই সঙ্গে সপ্তসিন্ধুর বাকিদের সঙ্গে নদীমাতৃক বাণিজ্য। দুর্ভাগ্যবশত ১৫ বছর আগে এক ভূমিকম্পের ফলে হওয়া বন্যায় গণ্ডকীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে বদলে গেছে মিথিলার সৌভাগ্য। এখন নদীটির গতিপ্রবাহ আরও পশ্চিমে সকাশ্য নগরের পাশ দিয়ে চলে। জনকের অনুজ কুশধ্বজ শাসিত সকাশ্য ছিল মিথিলার এক নগণ্য সাহায্যধীন রাজ্য। গণ্ডকীর গতিপথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মিথিলার দুর্ভাগ্য আরও বাড়িয়ে দিয়েছে লাগাতার কয়েক বছর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায়। মিথিলার সর্বনাশ সকাস্যর পৌষ মাস। মিথি বংশের কার্যত প্রধান প্রতিনিধি রূপে কুশধ্বজের মর্যাদা দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। অনেকের মতে রাজা জনকের উচিত মিথিলার পুরাতন সম্পদের কিছু অংশ দিয়ে গণ্ডকী নদীর গতিপথ আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য এক প্রযুক্তিগত উদ্যোগ আরম্ভ করা। কিন্তু কুশধ্বজ তার বিপক্ষে পরামর্শ দিয়েছে। তার যুক্তি ছিল, এত বিশাল উদ্যোগে অর্থ ব্যয় করা বুদ্ধিমানের কাজ হবে না। নদীটি সকাশ্য থেকে মিথিলায় নিয়ে যাবার জন্য অর্থের অপচয় করার প্রয়োজন কি? হাজার হোক সকাশের সম্পদ তো কার্যত মিথিলারই। ধর্মপ্রাণ আধ্যাত্মিক জনক মিথিলার সৌভাগ্যের এই অধোগতির প্রতি এক দার্শনিক মনোভাব ধারণ করেছিলেন। কিন্তু ২ বছর আগে বিয়ে করে আসা নতুন রানী সুনয়না নিজে অলস প্রকৃতির ছিলেন না। তার পরিকল্পনায় ছিল মিথিলাকে আবার পুরনো গরিমায় ফিরিয়ে আনা, আর সেই পরিকল্পনার এক বড় অংশ ছিল গণ্ডকীর গতিপথকে আগের জায়গায় ফেরানো। কিন্তু এত বছর পর এই ধরনের এক ব্যয় সাপেক্ষ কঠিন প্রযুক্তিগত উদ্যোগের সমর্থনে যুক্তিগ্রাহ্য কারণ খোঁজা মুশকিল হয়ে পড়েছিল। যখন যুক্তি অসফল হয় তখন ভক্তি সুরাহা করতে পারে। কন্যাকুমারী মন্দিরে গিয়ে আশীর্বাদ নিতে তার সঙ্গে যাওয়ার জন্য জনককে সুনয়না রাজি করিয়ে নিয়েছিল। যদি বালিকা দেবী গণ্ডকীর উদ্যোগের সমর্থন করেন তবে কুশধ্বজের পক্ষেও এর বিরুদ্ধে কিছু বলা শক্ত হবে। কন্যাকুমারীর কথা যে সাক্ষাৎ দেবী মা তারই কথা, সে বিষয়ে কেবল মিথিলা নয়, সমগ্র ভারতেই বিশ্বাস। দুর্ভাগ্যবশত কন্যাকুমারী মত দেননি।
প্রকৃতির বিধানকে সম্মান করো, বলেছেন তিনি। এখন মিথিলায় ফেরার পথে রাজকীয় রক্ষীদলকে সঙ্গে করে ত্রিকুট পর্বতের উত্তরে গৃহাভিমুখে যাত্রা করছিল এক হতাশ সুনয়না ও দার্শনিক জনক। জনকা, সুনয়না গলা চড়িয়ে ডাকল। তার স্বামী গতি না কমিয়ে এগিয়ে গেছে। জনক ঘোড়ার লাগাম টেনে ধরে পেছনে তাকালো। তার স্ত্রী দূরে একটা গাছের দিকে নির্বাক ইশারা করল। জনক সেদিকে তাকিয়ে দেখল কয়েকশো মিটার দূরে এক পাল নেকড়ে একটা শকুনকে ঘিরে ধরেছে। তারা কাছে আসতে চেষ্টা করছে আর বারংবার বিশালকায় পাখিটি তাদের প্রতিহত করছে। শকুনটি তারস্বরে চেঁচাচ্ছে। শকুনের ডাক সাধারণত বিষণ্ণ হয়, কিন্তু একে মরিয়া শোনাচ্ছিল। সুনয়না মনোযোগ দিয়ে দেখল যুদ্ধটা অসম। 6টা নেকড়ে নিখুঁত বোঝাপড়ার সঙ্গে এঁকে বেঁকে পালা করে আক্রমণ করছে। সাহসী পাখিটা কিন্তু পিছু হটছে না, বারবার হটিয়ে দিচ্ছে প্রতিপক্ষকে। আক্রমণকারীরা ধীরে ধীরে কাছে আসছে। একটা নেকড়ে এসে শকুনটিকে থাবা দিয়ে আহত করে রক্ত বের করে দিল। পাখিটা উড়ে পালাচ্ছে না কেন? মনে ঔৎসুক্য জাগা সুনয়না কদমাচালে ঘোড়াটাকে রণক্ষেত্রের দিকে এগিয়ে নিল। দেহরক্ষীরা পিছনে একটু দূরে। সুনয়না! তার স্বামী শক্ত করে ঘোড়ার লাগাম চেপে ধরে সতর্ক করল। অকস্মাৎ বাঁ দিকে আক্রমণের ফলে শকুনটির অন্যমনস্কতায় সুযোগ নিয়ে একটা নেকড়ে প্রাণঘাতী আঘাত হানল। ডান দিক থেকে এসে কামড়ে ধরল পাখিটার বাঁ দিকের ডানায়। ভালো করে কামড়ে ধরে টানতে থাকলো নেকড়েটা শকুনকে সরানোর চেষ্টায়। তারস্বরে চিৎকার করছে পাখিটা, গলার স্বরে আর্তনাদ, কিন্তু জমি ছাড়েনি। সর্বশক্তি দিয়ে টেনে রেখেছে, কিন্তু নেকড়ের চোয়ালে শক্তি ছিল কামড়ে আরও বেশি। ফিনকিরিয়ে রক্ত বেরিয়ে এলো। ছেড়ে দিয়ে পিছিয়ে এলো নেকড়েটা। ছিঁড়ে আনা ডানার অংশ মুখ থেকে মাটিতে ফেলে দিল। সুনয়না টকবগিয়ে ঘোড়া নিয়ে এগিয়ে গেল। দুটো নেকড়ে সরে যাওয়ায় যে ফাঁকটা পেয়েছে শকুনটা, সেটা দিয়ে পালিয়ে যাবে আশা করেছিল সুনয়না। কিন্তু আশ্চর্যজনকভাবে পাখিটা সেখানেই দাঁড়িয়ে রইল। আরও একটা নেকড়েকে ধাক্কা দিয়ে সরিয়ে, খোলা জায়গাটা কাজে লাগা, পালা! সুনয়না ছুটে যাচ্ছিল পাখির দিকে। রাজকীয় দেহরক্ষীরা তলোয়ার বের করে তাদের রানীর পিছনে ছুটল। কয়েকজন পেছনে রাজার কাছে থেকে গেল। স্থির নিরাপত্তা নিয়ে চিন্তিত জনক বলল, সুনয়না! ঘোড়ার গায়ে পা দিয়ে আঘাত করল এগোনোর জন্য, কিন্তু সে খুব ভালো ঘোড়সওয়ার না হওয়াতে ঘোড়া ধীরে দুলকি চালেই এগুতে থাকল। পুটুলিটা সুনয়নার প্রথম চোখে পড়ল যখন সে প্রায় মিটার 50 দূরে। নেকড়ের পাল থেকে সেটাই বাঁচানোর চেষ্টা করছিল শকুনটা। শুকনো কাদার মধ্যে একটা ছোট লাঙল রেখার মধ্যে গুঁজা ছিল সেটা। পুটুলিটা নড়ে উঠল। হে প্রভু পরশুরাম, বলে উঠল সুনয়না। এ তো একটা শিশু। ঘোড়াটাকে আরো দ্রুত চালিয়ে সামনে এগিয়ে গেল সুনয়না। নেকড়ের পালের কাছাকাছি পৌঁছানোর সময় তার কানে এলো মানব শিশুর আর্তনাদ ভরা কান্না। পশুদের গর্জনের যা প্রায় চাপা পড়ে যাচ্ছিল। হায়! চেঁচালো সুনয়না। তার দেহরক্ষীরা কাছে এসে পড়েছে। অশ্বারোহীর দল টকবক করে আহত পাখিটার কাছে এসে পড়ায় লেজ গুটিয়ে বনের ভিতর পালালো নেকড়েগুলি। একজন রক্ষী তলোয়ার তুলল শকুনটাকে আঘাত করতে। দাঁড়াও! ডান হাত তুলে আদেশ করল সুনয়না। সে এবং তার সঙ্গীরা মাঝপথে ঘোড়ার লাগাম চেপে ধরে দাঁড়িয়ে পড়ল। সুনয়না ব্রঙ্গর পূর্বের এক দেশে বড় হয়েছে। তার পিতার দেশ ছিল আসাম, যাকে কখনো কখনো তার প্রাচীন নাম প্রাগজ্যোতিষ অর্থাৎ পূর্বের আলোর দেশ বলেও উল্লেখ করে থাকে অনেকে। এবং তার মা ছিলেন মিজোরাম থেকে, রামের ঘনিষ্ঠ মানুষের দেশ। ষষ্ঠ বিষ্ণু প্রভু পরশুরামের ভক্ত মিজো জাতির লোকেরা দুর্দম্য যোদ্ধা, কিন্তু তাদের আসল খ্যাতি ছিল পশু পাখি এবং
প্রকৃতির ছন্দের এক সহজাত বোধের জন্য। সুনয়না স্বতঃস্ফূর্তভাবেই বুঝতে পেরেছিল ওই পুঁটলিটা শকুনের খাদ্য নয়, এটা রক্ষার দায়িত্ব তার। একটু জল এনে দাও। ঘোড়া থেকে নামতে আদেশ দিল সুনয়না। রক্ষীদের একজন বলে উঠল, রানীমা, আপনার জন্য কি নিরাপদ? তার দিকে কড়া দৃষ্টি ফেলে তাকে থামিয়ে দিল সুনয়না। রানী বেঁটে এবং ছোটখাটো, সুগোল ফর্সা মুখোশী, দেখতে নরম শান্ত, কিন্তু তার ছোট্ট চোখে ইস্পাত কঠিন সংকল্পের ঝিলিক। মর্মস্থলে চরিত্র জানান দেয় করে সে নিচু গলায় আবার বলল, একটু জল এনে দাও। জি আজ্ঞা রানীমা। জল ভরা পাত্র হাজির করল তৎক্ষণাৎ। সুনয়না শকুনের চোখে চোখ রাখল। পাখিটা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, নেকড়ের সঙ্গে যুদ্ধে পরিশ্রান্ত। একাধিক আঘাতের রক্তে তার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। পাখার ক্ষতটা সবচেয়ে মারাত্মক, তার থেকে ভয়ানকভাবে রক্তপাত হচ্ছে। রক্তক্ষরণে টলছে সে, কিন্তু শকুনটা সরতে রাজি নয়। সুনয়নার দিকে সে এক দৃষ্টি চেয়ে আছে। আক্রমণাত্মক ভাবে ঠোঁট উঁচিয়ে তারস্বরে চেঁচাচ্ছিল পাখিটা। হাওয়ার পায়ের বাঁকা নখ চালিয়ে মিথিলার রানীকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিল। সুনয়না ইচ্ছা করে শকুনের পিছনের পুঁটলিটার দিকে তাকাচ্ছিল না। অতিকায় পাখিটার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিয়ে একটা শান্ত সুর গুনগুন করতে থাকলো সে। শকুনটা একটু শান্ত হলো, নখ গুটিয়ে নিল, চেঁচানো তীব্রতাও কমে এলো। খুব সন্তর্পণে এগিয়ে গেল সুজয়না। শান্ত পায়ে কাছে পৌঁছে মাথা নিচু করে সমর্পণের ভঙ্গিতে জলের পাত্রটা পাখিটার সামনে রাখলো। তারপর একইভাবে ধীরে ধীরে পিছিয়ে এলো। মধুর কণ্ঠে বলল, আমি সাহায্য করতে এসেছি, বিশ্বাস করো। অবলাশ জীবটা মানুষের স্বর বুঝতে পেরে একটু জল খাবার চেষ্টায় মাথা নোয়ালো, কিন্তু তার বদলে টলে পড়ে গেল মাটিতে। সুনয়না ছুটে গিয়ে পড়ে থাকা পাখি মাথাটা কোলে তুলে নিয়ে আলতো করে হাত বুলোতে লাগলো। উজ্জ্বল লাল রঙের ওপর কালো ডোরাকাটা কাপড়ে জড়ানো শিশুটি তারস্বরে কাঁদছে। পাখিটাকে শান্ত করতে করতে হাত নেড়ে একজন সৈন্যকে মূল্যবান পুঁটলিটা তুলে দিল, ইশারা করল সে। কি সুন্দর শিশু, দীর্ঘ কৃশ, অবয়ব নুয়ে স্থির কাজ ঘেঁষে দাঁড়িয়ে সোহাগ ভরা গলায় বলল জনক। তার সাধারণত জ্ঞানী ও উদাসীন চোখে ইহান স্নেহ ও মনোযোগ ভরা। জনক ও সুনয়না অস্থায়ীভাবে লাগান চেয়ারে বসেছিল। নরম সুতির কাপড়ে জড়ানো শিশুটি নিশ্চিন্তে সুনয়নার কোলে ঘুমিয়ে আছে। এক বিশাল ছাতার ছায়া প্রখর রোদের হাত থেকে তাদেরকে আড়াল করছে। রাজবৈদ্য বাচ্চাটিকে দেখে গেছেন। তার কপালে ডান পাশে একটা ক্ষতর ওপর কিছু ভেষজ ওষুধ আর নিমপাতা লাগিয়ে দিয়ে পট্টি বেঁধে দিয়েছেন। রাজদম্পতিকে আশ্বাস দিয়ে গেছেন যে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতের দাগটা প্রায় মিলিয়ে যাবে। অন্যান্য চিকিৎসকদের সঙ্গে মিলে তিনি এখন শকুনটির ক্ষতের পরিচর্যা করতে ব্যস্ত। মনে হচ্ছে এ কেবল কয়েক মাস বয়স। এত সাংঘাতিক অবস্থা সহ্য করেছে, নিশ্চয় খুব শক্তিশালী এই শিশু। ধীরে ধীরে বাচ্চাটিকে দোল দিতে দিতে বলল সুনয়না। হ্যাঁ, সুন্দর আর শক্তিশালী, ঠিক তোমার মতো। সুনয়না বাচ্চাটার মাথায় হাত বোলাতে বোলাতে স্বামীর দিকে চেয়ে মৃদু হাসল। এমন একটা শিশুকে কি কেউ ফেলে রেখে যেতে পারে? জনক দীর্ঘশ্বাস ফেলল। বহু লোক জীবনের আশীর্বাদগুলোকে গ্রহণ করার বুদ্ধি রাখে না, উল্টো জগৎ যা দেয়নি তাতে মনোযোগ দিয়ে বসে থাকে। মাথা নেড়ে স্বামীর কথায় সার দিয়ে সুনয়না আবার শিশুটির দিকে মনোযোগ দিল। কেমন পরীর মতো ঘুমিয়ে আছে। ঠিক বলেছ, বলল জনক।
শিশুটিকে তুলে এনে সাবধানে ক্ষতস্থান বাজিয়ে তার কপালে আলতো করে চুমু খেল। জনক সাদরে স্থির পিঠ চাপড়ে বলল, কিন্তু তুমি কি নিশ্চিত সুনয়না? হ্যাঁ, এই শিশু আমাদেরই। আমরা যা চেয়েছিলাম সেটা তো দেবী কন্যাকুমারী দেননি, কিন্তু তার আশীর্বাদে আমরা আরো ভালো কিছু পেয়ে গেছি। কি নাম দেবে? আকাশের দিকে চেয়ে গভীর নিঃশ্বাস নিল সুনয়না। নাম সে মনে মনে ভেবেই রেখেছে। জনকের দিকে ফিরে বলল, মা ধরিত্রীর বুকের গহ্বর থেকে পেয়েছি ওকে। একে আমরা ডাকবো সীতা বলে। সুনয়না শশব্যস্ত হয়ে জনকের ব্যক্তিগত প্রকোষ্ঠে এসে ঢুকল। আরাম কেদারায় হেলান দিয়ে বসে। জনক জাবালি উপনিষদ পাঠে ব্যস্ত। মহর্ষি সত্যাকাম জাবালি জ্ঞানের বিষয় নিয়ে রচিত এই গ্রন্থ স্থিরপতি মনোযোগ ফিরিয়ে বইটা সরিয়ে রাখল জনক। সম্রাট কি জয়ী হয়েছেন? তাদের জীবনে সীতার আগমনের পর 5 বছর কেটে গেছে। না, হতভম্ব সুনয়না উত্তর দিল, হেরে গেছে। অবাক হয়ে সোজা হয়ে বসল জনক। সম্রাট দশরথ লঙ্কার এক বণিকের হাতে পরাজিত হয়েছে। হ্যাঁ, কারাচাপে রাবণ সপ্তসিন্ধু প্রায় সমগ্র সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। সম্রাট দশরথ কোনো মতে প্রাণ নিয়ে পালিয়েছে। হে রুদ্র, দয়া করো, ফিসফিস করে বলে উঠল জনক। আরও আছে, সম্রাটের জ্যেষ্ঠ পত্নী রানী কৌশল্যা সেদিনই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। যেদিন সম্রাট দশরথ কারাচাপের যুদ্ধে পরাজিত হলেন, আর এখন অনেকেই ওই ছোট্ট ছেলেটাকে হারের কারণ বলে দায়ী করছে। সে নাকি অপয়া, কারণ ছেলেটার জন্মের আগে পর্যন্ত সম্রাট তো কোনো যুদ্ধে পরাজিত হননি। যত সব বাজে কথা, বলল জনক। লোকেরা তো বোকা কি করে হতে পারে? ওই ছোট্ট ছেলেটার নাম রাম, ষষ্ঠ বিষ্ণু প্রভু পরশুরামের নামের অনুসারে। আশা করি এটা ওর জন্য সৌভাগ্য আনবে। বেচারা শিশু। আমি মিথিলার ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। জনক অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কি মনে হয় কি হবে? সুনয়না কিছুদিন হলো কার্যত একা হাতে রাজ্যটা শাসন করছিল। জনকের অধিকাংশ সময় কাটত দর্শনের জগতে। রানীর জনপ্রিয়তা রাজ্যে বাড়ছিল। অনেকেই বিশ্বাস মিথিলার জন্য রানী সৌভাগ্য সূচক, কারণ রাজা জনকের পত্নীরূপে যে মিথিলায় আসবার পর প্রতি বছরই বর্ষা হয়েছে বিপুল পরিমাণে, বৃষ্টি ঝরেছে সগৌরবে। আমরা নিরাপত্তা নিয়ে চিন্তা হচ্ছে, বলল সুনয়না। আর অর্থ? জনকের প্রশ্ন। তোমার কি মনে হয় না যে রাবণ সব রাজ্যগুলির ওপর তার বাণিজ্যিক শর্তারোপণ করবে? সপ্তসিন্ধুর সব সম্পদ গিয়ে ঢুকবে লঙ্কার কোষাগারে। কিন্তু আমরা তো নামমাত্রই বাণিজ্য করি আজকাল। আমাদের কাছ থেকে কিছু দাবি করতে পারবে না। অন্য রাজ্যগুলির অনেক বেশি হারানোর আছে। আমি সপ্তসিন্ধুর সৈন্য দলের ধ্বংস হয়ে যাওয়ায় বেশি চিন্তিত। অরাজকতা বেড়ে যাবে চতুর্দিকে। আমরা কতটুকু নিরাপদে থাকব যদি সমগ্র দেশই বিশৃঙ্খল হয়ে পড়ে? সত্যি, জনকের মাথায় একটা চিন্তা এলো। নিয়তির লিখন কে খণ্ডাতে পারে, তা সে মানুষই হোক বা দেশে। আমাদের কর্তব্য শুধু ভবিষ্যৎকে বুঝতে চেষ্টা করা, ভবিতব্যের সঙ্গে লড়াই করা নয়, আর তার থেকে পরবর্তী জীবনের জন্য শিক্ষা গ্রহণ করা বা মোক্ষ লাভের প্রস্তুতি করা। কিন্তু সে জানত সুনয়নার অসহায়তা অপছন্দ, তাই সে চুপ করে রইল। রানী বলে চলেছে, রাবণ জিতবে, আমি এটা আশা করিনি। জনক হাসল। বিজয়ী হওয়ার খুব ভালো, কিন্তু পরাজিতরা তাদের মহিলাদের কাছ থেকে বেশি ভালোবাসা পায়। চোখ ছোট করে সুনয়না জনকের দিকে তাকালো। স্বামীর রসিকতার চেষ্টাটা তার ভালো লাগেনি। জনক, আমাদের কিন্তু ভাবনা চিন্তা আরম্ভ করা উচিত। অনিবার্য পরিস্থিতির সামনা করার জন্য প্রস্তুত থাকা উচিত। জনকের ইচ্ছে ছিল আর একটা কৌতুক ভরা মন্তব্য করার, কিন্তু পুরনো অভিজ্ঞতার ফলে
সংযমী হয়ে গেল। আমার তোমার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি কিছু একটা ঠিক ভেবে বের করবে, আমি নিশ্চিত, বলে মৃদু হেসে আবার জাবালি উপনিষদে মনোযোগ দিল জনক। অধ্যায় ৩। ভারতের বাকি সব রাজ্য যখন রাবণের হাতে দশরথের পরাজয়ের ধাক্কা সামলাতে ব্যস্ত ছিল, মিথিলা কিন্তু অপেক্ষাকৃত অপ্রভাবিত ছিল। এমনিতেই বিরূপভাবে প্রভাবিত হবার মতো বড় রকমের কোনো বাণিজ্য ছিল না। সুনয়না কয়েকটি সংশোধন আরম্ভ করেছিল, যাতে বেশ ভালো ফল পাওয়া গিয়েছে। যেমন স্থানীয় কর আদায় এবং শাসনভার গ্রামীণ স্তরে হস্তান্তরিত করে দেওয়া হয়েছে। তাতে মিথিলার আমলাদের ওপর চাপ কমে গেছে আর কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে। বেড়ে যাওয়া কৃষিজাত উপার্জন ব্যবহার করে সে অতিরিক্ত সংখ্যক আমলাদের পূর্ণ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং মিথিলার পুলিশ বাহিনীকে বড় করেছে, যাতে রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার উন্নতি ঘটেছে। মিথিলার কোনো স্থায়ী সেনাদল ছিল না, তার প্রয়োজনও নেই, কারণ চুক্তি অনুসারে প্রয়োজনে মিথিলার বহিঃশত্রুর সঙ্গে কুশধ্বজের সংকাশের সেনাদল এর যুদ্ধ করার কথা। এসব বড় ধরনের পরিবর্তন নয়, ফলে মিথিলার বাসিন্দাদের দৈনন্দিন জীবনে কোনো উপদ্রব না ঘটিয়েই অপেক্ষাকৃত সহজে বাস্তবায়িত করা হয়ে গিয়েছিল। অন্যান্য রাজ্যগুলিকে অবশ্য অনেক ঝঞ্ঝাট পেরোতে হয়েছে। রাবণের সন্ধি শর্ত পালন করতে তাদের যন্ত্রণাকর পরিবর্তন আনতে হয়েছে। রাজবিজ্ঞপ্তি অনুসারে সীতার জন্মদিন এক উৎসবের দিন বলে ঘোষণা করা হয়েছিল। সীতার প্রকৃত জন্মদিন জানা ছিল না, ফলে তাকে যে দিনটিতে ভূমিগর্ভে পাওয়া গিয়েছিল সেই দিনটি উদযাপন করা হতো। আজ সীতার ৬ষ্ঠ জন্মদিন। গরিবদের মধ্যে উপহার ও দান সামগ্রী বিলিয়ে দেওয়া হলো, যেমন সব বিশেষ বিশেষ দিনে করা হয়ে থাকে। পার্থক্য ছিল কিছুটা। সুনয়না এসে শাসন ব্যবস্থার উন্নতি সাধন করার আগে দান সামগ্রীর বেশিরভাগটাই সেই সব মজুরিরা হাতিয়ে নিত যারা বিত্তশালী নয় কিন্তু ঠিক দরিদ্রও নয়। সুনয়নার করা শাসন ব্যবস্থার সংশোধনের ফলে এটা নিশ্চিত করা গিয়েছিল যে দান সামগ্রী প্রথমে তাদের কাছে যাবে যারা প্রকৃত অর্থে গরিব এবং দুস্থ, যাদের বাস দুর্গের ভেতরকার প্রাচীরের দক্ষিণ প্রান্তের প্রবেশদ্বারের নিকটবর্তী বস্তিগুলিতে। কিন্তু যাদের দুর্গের ভেতরকার তাদের নয়। সার্বজনীন অনুষ্ঠান শেষ করে রাজদম্পতি প্রভু রুদ্রের বিশাল মন্দিরে পৌঁছল। রুদ্রদেবের মন্দিরটি লাল বেলে পাথরের তৈরি। এটি মিথিলার উচ্চতম ইমারতগুলির একটি। শহরের অধিকাংশ স্থান থেকেই দৃশ্যমান। এর চারপাশে ঘিরে আছে এক বিশাল উদ্যান, জনবহুল শহরের মধ্যে এক শান্ত জায়গা। উদ্যানের ওপাশ থেকে আরম্ভ হয়েছে বস্তিগুলি, যা দুর্গপ্রাচীর পর্যন্ত বিস্তৃত। প্রধান গর্ভগৃহের অভ্যন্তরে স্থাপিত আছে প্রভু রুদ্র এবং দেবী মোহিনীর বিরাট বিগ্রহ। এই নগর, যা জ্ঞান, শান্তি এবং দর্শনের প্রতীক হয়ে উঠেছে, তার সঙ্গে তাল মিলিয়েই বোধ হয় প্রভু রুদ্র তার সাধারণ উগ্ররূপে চিত্রিত নন এখানে। এই বিগ্রহে তার রূপ দয়ালু, প্রায় নম্র। তার হাতের পাশে বসা দেবী মোহিনী তার হাত ধরা। প্রার্থনা শেষ হলে মন্দিরের পুরোহিত রাজপরিবারকে প্রসাদ বিতরণ করলেন। সুনয়না পুরোহিতকে প্রণাম করে সীতার হাত ধরে গর্ভগৃহের একপাশে একটি ছোট দেয়ালের কাছে নিয়ে গেল। সেখানে দেওয়ালে নেকড়ের হাত থেকে সীতাকে রক্ষা করবার জন্য বীরের মতো প্রাণ বিসর্জনকারী শকুনের স্মৃতিতে একটি ধাতব ফলক বসানো হয়েছে। সসম্মানে পাখিটির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার আগে তার মৃত মুখে ছাপ দিয়ে ধাতুতে ঢালাই করে শকুনের নশ্বর দেহত্যাগে সময়কার মুখভঙ্গির প্রতিকৃতি প্রস্তুত করা হয়। একই সঙ্গে দৃঢ় সংকল্প এবং অভিজাত চেহারা দেখতে গা ছমছম করে। সীতা মায়ের কাছে অনেকবার এই কাহিনী শুনতে চেয়েছে। সুনয়না খুশি মনে শুনিয়েছে। সেও চায় তার মেয়ে এটা মনে রাখুক, জানুক যে মহত্বের নানান রূপ এবং চেহারা আছে। সীতা প্রতিকৃতিটা ভক্তিভরে আলতো করে ছুল এবং প্রতিবারের মতো তার চোখে জীবনদাতার জন্য এক ফোঁটা অশ্রু দেখা দিল। ধন্যবাদ।
ফিসফিস করে বলল সীতা। পশু পাখির দেবতা পশুপতিকে উদ্দেশ্য করে যে একটা ছোট্ট প্রার্থনা জানালো। শকুনের আত্মা যেন আবার লক্ষ্যের সন্ধান পায়। জনক সবার দৃষ্টি এড়িয়ে ইশারা করল পত্নীকে। রাজ পরিবার ধীরে ধীরে ভগবান রুদ্রর মন্দির থেকে বেরিয়ে এলো। পুরোহিতের পেছন পেছন সিঁড়ি দিয়ে নেমে এলো সকলে। পাটাতনের উচ্চতা থেকে বস্তিগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। মা, তুমি আমাকে কেন ওখানে কখনো যেতে দাও না? বস্তির দিকে আঙুল দেখিয়ে প্রশ্ন করল সীতা। সুনয়না হেসে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, খুব শিগগিরই। সবসময় তাই বলো, গাল ফুলিয়ে আপত্তি জানালো সীতা। ঠিকই তো বলেছি, শিগগিরই, কিন্তু কত শিগগিরই সেটা বলিনি। সীতার চুলগুলো এলোমেলো করে দিয়ে জনক বলল, এখন তুমি খেলো গিয়ে, আমার গুরুজির সঙ্গে কথা বলার আছে। 7 বৎসর বয়সী সীতা তার পিতা জনকের সঙ্গে তার ব্যক্তিগত কার্যালয়ে খেলছিল। সেই সময় জনকের প্রধান গুরু অষ্টাবক্র এসে হাজির হলেন। প্রথমত জনক নত হয়ে অভিবাদন জানালেন এবং গুরুকে তার নির্দিষ্ট সিংহাসনে আসন গ্রহণ করার অনুরোধ জানালেন। সপ্তসিন্ধু রাজনৈতিক মঞ্চে মিথিলার এখন আর কোনো মুখ্য ভূমিকা না থাকায় এর কোনো স্থায়ী রাজগুরু ছিলেন না, কিন্তু জনকের সবাই আতিথ্য গ্রহণ করতে দেখা যেত ভারতবর্ষের বহু সংখ্যক সুপ্রসিদ্ধ বিদ্বান, বৈজ্ঞানিক, দার্শনিক এবং সুপ্রতিষ্ঠিত দ্রষ্টাদের। বিদ্যা ও জ্ঞানের সুরভিতে মাতোয়ারা মিথিলার আবহাওয়া বুদ্ধিজীবীদের খুব প্রিয় ছিল এবং এই মননশীল ব্যক্তিদের শ্রেষ্ঠতমদের একজন ছিলেন জনকের প্রধান গুরু অষ্টাবক্র। এমনকি মলয়পুত্রদের প্রধান মহান মহর্ষি বিশ্বামিত্রও মাঝে মাঝে মিথিলার পদার্পণ করতেন। আপনি ইচ্ছা করলে আমার পরেও কথা বলতে পারি মহারাজ, বললেন অষ্টাবক্র। না না, অবশ্য নয়, বলল জনক। আমাকে একটা প্রশ্ন সমস্যায় ফেলেছে গুরুজি, সেটির বিষয়ে আপনার উপদেশ প্রয়োজন আমার। অষ্টাবক্রের শরীরে 8টি বৈকল্য আছে। তার মা সন্তান সম্ভবা অবস্থায় এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন, কিন্তু দৈহিক বৈকল্যের ভারসাম্য বজায় রাখতে বিধাতা এবং অদৃষ্ট তাকে এক অসামান্য মস্তিষ্ক প্রদান করেছে। অষ্টাবক্রের অসামান্য প্রতিভার লক্ষণ শৈশব থেকেই দেখা গিয়েছিল। তরুণ বয়সে জনকের সভায় পদার্পণ করে তৎকালীন প্রধান রাজগুরু ঋষি বান্দিকে এক চমকপ্রদ তর্কযুদ্ধে পরাজিত করেছিলেন তিনি, যার দ্বারা তার পিতা ঋষি কাহলার অতীতে বন্দির কাছে পরাজয় শোধ হয়েছিল। ঋষি বান্দি ভদ্রভাবে পরাজয় স্বীকার করে নিয়ে পূর্ব সমুদ্রের নিকটবর্তী এক আশ্রমে চলে যান আরও জ্ঞানার্জনের উদ্দেশ্যে। এইভাবে নবীন অষ্টাবক্র জনকের প্রধান গুরুর পদ লাভ করে। রাজর্ষি জনকের রাজ্যে মিথিলার উদার পরিবেশে অষ্টাবক্রের শারীরিক বৈকল্য কোনো কৌতূহল আকর্ষণ করত না, কারণ ঋষি অষ্টাবক্রের উজ্জ্বল মস্তিষ্ক খুবই প্রভাবশালী ছিল। বাবা, আমি সন্ধ্যাবেলা আসব, পিতার চরণ স্পর্শ করে সীতা বলল। জনক আশীর্বাদ করল তাকে। সে ঋষি অষ্টাবক্রকেও প্রণাম করে প্রকোষ্ঠের বাইরে বেরিয়ে গেল। চৌকাঠ পার হয়ে সীতা থেমে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। জনকের চোখের আড়ালে, কিন্তু যাতে তাদের কথা শোনা যায়। তার বাবা কে কোন প্রশ্ন চিন্তায় ফেলেছে সেটা জানতে চায় সে। বাস্তব কি সেটা আমরা কি করে জানতে পারবো গুরুজি? প্রশ্ন করল জনক। নাবালক সীতা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল, বিভ্রান্ত। প্রাসাদের আনাচে কানাচে কানাঘুষো শুনেছে সে যে তার বাবা নাকি উত্তরোত্তর ছিটগ্রস্ত হয়ে পড়েছে। এও শুনেছে যে তাদের ভাগ্যফল যে সুনয়নার মতো একজন বাস্তববাদী রানী রাজ্য শাসন করার জন্য পেয়েছে। বাস্তব কি? সে ফিরে দাঁড়িয়ে মায়ের ঘরের দিকে ছুট দিল। মা! সীতা যথেষ্ট অপেক্ষা করেছে। এখন তার বয়স 8, আর এখনো তার মা তাকে দুর্গপ্রাচীরের সংলগ্ন বস্তিতে নিয়ে যাননি। শেষবার তার প্রশ্নের উত্তরে অন্তত একটা কারণ দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল ওখানে যাওয়া বিপজ্জনক হতে পারে,
ওখানে নাকি কেউ কেউ প্রহিত হতে পারে। সীতার এখন বিশ্বাসমান নিছক অজুহাত দিয়েছিল। শেষ পর্যন্ত কৌতূহলের জয় হলো এবং এক পরিচারিকার বাচ্চার পোশাকের ছদ্মবেশে ধরে সীতা প্রাসাদ থেকে লুকিয়ে বেরিয়ে গেল। তার কাঁধের এবং কানের চারপাশে জড়ানো একটা বড় মাপের অঙ্গবস্ত্র মাথায় অবগুণ্ঠন কাজ করছিল। উত্তেজনা ও স্নায়ুর চাপে বুক ধরফর করছিল তার। বারবার পেছন দিকে দেখছিল সে, তার এই ছোট্ট অভিযানের সাক্ষী যাতে কেউ না থাকে। ছিলও না কেউ। পরন্ত বিকেলে সীতা প্রভু রুদ্রর মন্দিরের বাগান পেরিয়ে চুপি চুপি বস্তিতে ঢুকে পড়ল। একেবারে একা। তার মায়ের কথাগুলো কানে বাজছিল। একটা বড় লাঠি অস্ত্র হিসেবে সঙ্গে নিয়েছে সে। গত 1 বছর ধরে লাঠি চালানোর প্রশিক্ষণ চলছে তার। বস্তিতে ঢুকে নাক কোচকালো সীতা, নাকে দুর্গন্ধের আক্রমণে। মন্দিরের বাগানের দিকে ঘুরে তাকিয়ে অনুভব করলো ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু একই সঙ্গে নিষিদ্ধ কিছু করার উত্তেজনা ঘিরে ধরল তাকে। এটার জন্য অনেক দীর্ঘ সময় অপেক্ষা করেছে সে। হাঁটতে হাঁটতে বস্তির আরো ভেতরে ঢুকে পড়ল সে। জরাজীর্ণ বাড়িগুলো এলোপাতাড়ি কাপড়ের চাদোয়া আর বাঁশ দিয়ে তৈরি। নরবরে বাড়িগুলির মধ্যেকার জায়গাটুকুই বস্তির ভেতর লোকেদের হেঁটে যাবার পথ। এই পথগুলি একই সঙ্গে উন্মুক্ত নর্দমা, শৌচাগার এবং মুক্তাঙ্গন পশু খোয়ারের কাজ করে। আবর্জনায় ছেয়ে আছে সেগুলি। মল মূত্র ও পশুবিষ্ঠা ছড়িয়ে আছে চারধারে। মানুষ এবং পশুর মূত্রের পাতলা আবরণের ফলে হাঁটা অসুবিধে। সীতা তার অঙ্গবস্ত্র নাকের ওপর টেনে নিল। একই সঙ্গে মুগ্ধ এবং ভীত সে। এভাবে মানুষ সত্যি থাকে? হে প্রভু রুদ্র, রক্ষা করো। প্রাসাদের কর্মচারীরা তাকে বলেছিল রানী সুনয়না মিথিলায় আসার পর বস্তির অবস্থার উন্নতি হয়েছে। একে যদি উন্নতি বলা হয় তবে আগে কত দুর্দশা ছিল। কর্দমাক্ত পথ ধরে সাবধানে বিষ্ঠা বাঁচিয়ে এগিয়ে চলল সে, যতক্ষণ না একটা দৃশ্য থামিয়ে দিল তাকে। একটা বস্তি বাড়ির সামনে এসে বসে এক মা তার বাচ্চাকে জীর্ণ থালা থেকে খাবার খাওয়াচ্ছিল। শিশুটার বয়স 2 কি 3 বছর হবে। মায়ের হাতের খাবারের গ্রাস থেকে মুখ ফিরিয়ে নিতে নিতে খুশি মনে মায়ের কোলে বসে করধ্বনি করছিল বাচ্চাটা। কখনো কখনো নাটকীয় করুণায় মুখ খুলে খুলে মায়ের হাতের গ্রাসটা মুখে গুজে নিতে মাকে বাধিত করছিল। সেটা আবার তার মায়ের আনন্দে করধ্বনি করার পালা। দৃশ্যটা মধুর হলেও সীতার মুগ্ধতার কারণ ছিল অন্য। মহিলাটির কাছে বসেছিল একটি কাক, আর সে প্রত্যেক গ্রাসের পর এক গ্রাস পাখিটিকে খাওয়াচ্ছিল। কাক নিজের ভাগের জন্য অপেক্ষা করছিল ধৈর্য ধরে। তার জন্য এটা খেলা নয়। মহিলাটি দুজনকেই পালা করে খাওয়াচ্ছিল সমানভাবে। সীতার মুখে মৃদু হাসি ফুটল। কয়েকদিন আগে তার মায়ের বলা কথা মনে পড়ল তার। প্রায়ই অভিজাতদের থেকে দরিদ্রদের মধ্যে বেশি মহত্ব দেখা যায়। শব্দগুলির অর্থ তখন সে বোঝেনি, এখন বুঝল। সীতা ফিরে দাঁড়ালো। প্রথম যাত্রার পক্ষে যথেষ্টই বস্তি হয়েছে। শিগগিরই আবার আসবার সংকল্প নিল সে। প্রাসাদে ফিরবার সময় হয়ে গেছে। তার সামনে 4টে সরু গলি। কোনটা নেবে মনস্থির না করতে পেরে সবচেয়ে বাঁয়ের গলিটা ধরে চলতে শুরু করলো সে। অনেকক্ষণ হাঁটার পরও কিন্তু বস্তির সীমারেখার দৃষ্টিগোচর হলো না। চলার গতি বাড়ানোর সঙ্গে হৃৎস্পন্দনের গতিও বেড়ে গেল। দিনের আলো কমে এসেছে। সবকটা এলোমেলো গলি যেন অন্য অনেকগুলো রাস্তার জটলায় এসে মিশেছিল। সবে বিশৃঙ্খল, এলোমেলো, বিভ্রান্ত। সীতা অন্ধের মতো একটা শান্ত গলিতে ঢুকে পড়ল। ভয়ের প্রথম অভ্যাস মনে জায়গা গতি বাড়ালো সে, কিন্তু তাতে ভুল রাস্তায় আরো দ্রুত এগিয়ে যাওয়ায় ছাড়া আর কিছু হলো না। দুঃখিত, চেঁচালো সীতা। কারো সঙ্গে ধাক্কা লাগায়। কালো গায়ের রং মেয়েটাকে দেখে মনে হয় কিশোরী বা একটু বড়। চেহারা আর পোশাকের অপরিষ্কার আলুথালু ভাব। তার জীর্ণ পোশাক থেকে আসা দুর্গন্ধ থেকে বোঝা যায় যে সেটা অনেকদিন পাল্টানো হয়নি। জটপাকা অপরিষ্কার চুলে ঘুরে বেড়াচ্ছে উকুনের দল। মেয়েটা দীর্ঘকায়া, মেদহীন এবং আশ্চর্য রকম পেশিবহুল। তার মার্জাদৃশ্য চোখ এবং ক্ষতচিহ্ন ভরা শরীর তাকে এক বিপজ্জনক
ক্ষুরধার অবয়ব দিয়েছে। সে সীতার মুখের দিকে, তারপর হাতের দিকে দেখলো ভালো করে। হঠাৎ চিনতে পারায় তার চোখ ঝলঝল করে উঠল, যেন সুযোগের সন্ধান পেয়েছে। সীতা তৎক্ষণে ছুটে পাশের একটি গলিতে ঢুকে পড়েছে। মিথিলার রাজকুমারী গতি বাড়িয়ে মরিয়া দৌড় আরম্ভ করেছে। মনে মনে প্রার্থনা করছে যেন এটাই বস্তি থেকে বেরোবার সঠিক পথ হয়। কপালে ঘামের বিন্দু দেখা দিয়েছে তার। শ্বাস স্থির করার চেষ্টা করে বিফল হলো সীতা। দৌড়তে লাগলো সে, যতক্ষণ না বাধ্য হয়ে থামতে হলো। হে রুদ্র, রক্ষা করো! পা ঘষতে থামতে হলো তাকে। সামনে শক্ত পাঁচিলের অন্তরায়। এখন সে সত্যি সত্যি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। দুর্গের ভেতরের পাঁচিলের লাগোয়া বস্তির অন্য প্রান্তে পৌঁছে গেছে সে। মিথিলার কেন্দ্রীয় নগরের দূরত্ব এখান থেকে সবচেয়ে বেশি। জায়গাটা একটা অস্বস্তিকর নিস্তব্ধতা চেপে বসিয়াছে। লোকজন নেই বললেই চলে। সূর্য প্রায় ডুবে গেছে, আর গোধূলি মৃদু আভাস অন্ধকারকে আরও জোরদার করে দিয়েছে। কি করে বুঝতে পারছিল না সে। আরে, এটা আবার কে? পিছন থেকে একটা গলা শোনা গেল। সাঁ করে ঘুরে দাঁড়ালো সীতা, আঘাত করতে প্রস্তুত। দুজন কিশোরকে ডান দিক থেকে তার দিকে আসতে দেখল। বাঁ দিকে ঘুরে ছুটল সে, কিন্তু বেশি দূর যেতে পারল না। বাড়িয়ে দেওয়া একটা পায়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল বিষ্ঠার ওপর। ওরা শুধু দুজন নয়, তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে লাঠিটা বাগিয়ে ধরল সীতা। তাকে ঘিরে 5টি ছেলে এসে দাঁড়িয়েছে, মুখে চোখে উদ্দেশ্যহীন ভীতিপ্রদ চেহারা। বস্তির অপরাধীদের বিষয়ে তার মা তাকে সাবধান করেছিল, লোকেদের প্রহিত হওয়া সম্পর্কে। কিন্তু সীতা সেই কাহিনীগুলো বিশ্বাস করেনি। ভেবেছে মায়ের কাছ থেকে দান গ্রহণ করতে আসা মিষ্টি মানুষগুলো কাউকে কখনো ব্যথা দিতে পারে না। মায়ের কথা শোনা উচিত ছিল। সীতা ঘাবড়ে চারদিকে দেখল। ছেলে 5টা তার সামনে এসে দাঁড়িয়েছে। এখন দুর্গের খাঁড়া দেওয়াল তার পিছনে। পালানোর কোনো উপায় নেই। ভয় দেখানোর জন্য লাঠিটা তাদের দিকে বাগিয়ে ধরল সীতা। ছোট্ট মেয়েটার ভাবভঙ্গিতে মজা পেয়ে জোরে জোরে হেসে উঠল ছেলেগুলো। মাঝখানে ছেলেটা দাঁতের নখ কেটে সুর করে বলে উঠল, ও মা গো, আমরা কত ভয় পেয়েছি। কর্কশ হাসি হেসে উঠল। তারপর নাটকীয় বিনয়ের সঙ্গে বলল ছেলেটা, বড় লোকের মেয়ে, আংটিটা তো বেশ দামি। আমরা 5 জন সারা জীবনে যা রোজগার করব তার থেকেও দামি। তোমার কি মনে হয়? আংটিটা তো চাই তোমাদের? প্রশ্ন করে সীতা আংটিটা খুলতে খুলতে একটু স্বস্তি অনুভব করল। না, এটা নাও, আমাকে ছেড়ে দাও, চাপা হাসি হেসে বলল ছেলেটা। অবশ্যই ছেড়ে দেবো তোমাকে। আংটিটা আগে ছুঁড়ে দাও এদিকে। সীতা উৎসুক হয়ে ঢোক গিলল। লাঠিটা শরীর ঠেসে দিয়ে তাড়াতাড়ি তর্জনী থেকে আংটিটা খুলে নিল। ওটা মুঠোয় করে বাঁ হাতে লাঠিটা তাদের দিকে তাক করে বলল, আমি কিন্তু এটা চালাতে পারি। ছেলেটা ভুরু কপালে তুলে বন্ধুদের দিকে তাকালো, তারপর ফিরে তাকিয়ে বলল, আমরা তোমার কথা বিশ্বাস করছি। আংটিটা ছুঁড়ে দাও এদিকে। সীতা সামনে ছুঁড়ে দিল আংটিটা। ছেলেটার একটু দূরে এসে পড়ল সেটা। হাতের জোর বাড়াতে হবে তোমাকে, বড় লোকের মেয়ে। সেটা তোলবার জন্য নিচু হতে হতে হেসে বলল ছেলেটা। আংটিটা ভালো করে ঢেকে মৃদু শীষ দিয়ে উঠল, তারপর কোমর বন্ধে গুজে রাখল। এবার বলো, আর কি আছে তোমার কাছে? হঠাৎ ছেলেটা সামনে ঝুঁকে মাটিতে লুটিয়ে পড়ল। তার পেছনে সেই শ্যামলা লম্বা মেয়েটা দাঁড়িয়েছিল, যার সঙ্গে সীতার ধাক্কা লেগেছিল একটু আগে। তার দুহাতে ধরা একটা বড় বাঁশের লাঠি। ছেলেগুলো দ্রুত ঘুরে দাঁড়ালো মেয়েটার দিকে। সাহস টিকল না অবশ্য তাদের। মেয়েটা তাদের চেয়ে লম্বা, মেধহীন এবং পেশিবহুল। আরও জরুরি হলো, ছেলেগুলি মনে হলো তাকে চেনে এবং তার খ্যাতির কথাও জানে। তোমার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই সমীচি, একটা ছেলে দ্বিধাভরে বলল। চলে যাও। উত্তরে সমীচির লাঠি এসে পড়ল তার হাতে। হিংস্রভাবে হাতটা অন্য হাতে চেপে ধরে ছেলেটা পিছিয়ে গেল। এখান থেকে বিদায় না হলে অন্য হাতটাও ভেঙে দেব, গর্জে উঠল সমীচি। ছেলেটা দৌড়ে পালালো।
অন্য 4 নাবালক অবশ্য পিছু হটেনি। প্রথমে যে পড়ে গিয়েছিল সে উঠে দাঁড়িয়েছে সীতার দিকে, পেছন করে তারা সমীচের মুখোমুখি। সীতা আপাতত দৃষ্টিতে কম বিপজ্জনক। তারা খেয়াল করেনি লাঠিটা মাথার ওপর শক্ত করে মুছিয়ে ধরে সীতা চুপি চুপি যে ছেলেটি তার আংটি নিয়েছিল তার পিছনে এসে দাঁড়িয়েছে। দূরত্বটা নির্ভুলভাবে অনুমান করে নিয়ে হাতের লাঠিটা ছেলেটার মাথা লক্ষ্য করে চালিয়ে দিল সীতা। ঠকাস! ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ল। মাথার পেছনে ক্ষত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। অন্য 3 জন ঘুরে দাঁড়ালো, স্তম্ভিত, চলত শক্তিহীন। চল শিগগিরি! ছুটে এসে সীতার হাত ধরে চেঁচালো সমীচি। দুজনে ছুটতে ছুটতে মন নেবার আগে সমীচি এক ঝলক ফিরে দেখল ছেলেটা মাটিতে পড়ে আছে নিশ্চল হয়ে। তাকে ঘিরে থাকা বন্ধুরা তাকে জাগাতে চেষ্টা করছে। তাড়াতাড়ি! চেঁচালো সমীচি। অধ্যায় 4। সীতা পেছনে হাত করে দাঁড়িয়েছিল, মাথা নুয়ে। সমস্ত জামা কাপড়ে মিথিলার বস্তির আবর্জনা ও পশুবিষ্টা, মুখে শুকনো কাদার প্রলেপ, হাতের আঙ্গুলে বহুমূল্য আংটিটা নেই। ভয়ে কাঁপছিল সীতা। মাকে এত রাগ করতে আগে কখনো দেখেনি সে। সুনয়না এক দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়েছিল, কোনো কথা বলেনি, কেবল দৃষ্টিতে অনুমোদন। এবং তার চেয়েও খারাপ হতাশা সীতার মনে হচ্ছিল যে সে তার মাকে চরম ব্যর্থতা এনে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও মা, করুণ স্বরে বলল সীতা। আরেক প্রস্তুত জলের ধারা নেমে এলো সীতার গাল বেয়ে। সে চাইছিল মা অন্তত কিছু একটা বলুক, বা থাপ্পড় মারুক, বা বকুনি দিক। এই চুপ করে থাকা ভয়ঙ্কর। মা! সুনয়না মেয়ের দিকে কঠিন দৃষ্টিতে চেয়ে পাথরের মতো নিশ্চুপ হয়ে বসেছিল। মহারানী! সুনয়না ঘরের দরজার দিকে তাকালো। মিথিলার পুলিশ বাহিনীর একজন সেখানে দাঁড়িয়েছিল, মাথা নিচু করে। কি খবর এনেছ? রুক্ষস্বরে প্রশ্ন করল সুনয়না। ছেলে 5টা নিখোঁজ রানীমা, বলল পুলিশটি। সম্ভবত পালিয়েছে। পাঁচজনই? আহত ছেলেটার কথা জানি না রানীমা। সীতা যার মাথায় মেরেছিল তার বিষয়ে বলল পুলিশটি। কয়েকজন সাক্ষী পাওয়া গেছে, তারা বলেছে অন্য ছেলেগুলি নাকি তাকে তুলে নিয়ে গেছে। খুব রক্তপাত হচ্ছিল। অনেক? মানে? একজন সাক্ষীর বক্তব্য হলো আশ্চর্যের কথা হবে যদি ছেলেটা বুদ্ধিমানের মতো না মরে। কথাটা চেপে গেল। যাও এখান থেকে, আদেশ দিল সুনয়না। পুলিশটি সঙ্গে সঙ্গে অভিবাদন করে ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে গেল। সুনয়না আবার সীতার দিকে মনোযোগ ফেরালো। তার মেয়ে যে, সে কঠোর দৃষ্টিতে সামনে সিটিয়ে গেল। রানী তারপর অপরিষ্কার কিশোরীটির দিকে নজর দিল। তোমার নাম কি বাছা? প্রশ্ন করল সুনয়না। সমীচি রানীমা। তুমি আর বস্তিতে ফিরবে না সমীচি? এখান থেকে তুমি প্রাসাদেই থাকবে? সমীচি হেসে হাত জোর করে নমস্কার করল। যে আজ্ঞা রানীমা, এ তো আমার সৌভাগ্য। সুনয়নার উঁচু করা ডান হাত সমীচির কথা থামিয়ে দিল। রানী সীতার দিকে ফিরল। নিজের ঘরে যাও, স্নান করো, আঘাতগুলি বৈদ্যকে দেখাও, সমীচির গুলিও। কাল কথা বলবো আমরা। মা! কাল? রানীর ঘরের ভেতর মন্দিরের বাইরে মাটিতে বসা সুনয়নার পাশে দাঁড়িয়েছিল সীতা। মেঝেতে নতুন আলপনা দিতে মগ্ন ছিল সুনয়না। রঙের গুঁড়ো দিয়ে তৈরি জটিল জ্যামিতিক নকশা, গণিত, দর্শন আর আধ্যাত্মিক প্রতীকের এক সূক্ষ্ম সমন্বয়। মন্দিরের প্রবেশপথে প্রতিদিন সকালে সুনয়না নতুন করে আলপনা দেয়। মন্দিরের অভ্যন্তরে স্থাপিত আছে পূর্ববর্তী বিষ্ণু, প্রভু পরশুরাম, মহান মহাদেব, প্রভু রুদ্র ও স্রষ্টা বিজ্ঞানী প্রভু ব্রহ্মার বিগ্রহ, যারা সুনয়নার প্রধান আরাধ্য দেবতা। কিন্তু সবচেয়ে গৌরবের স্থান কেন্দ্র দেবী মাতা আধ্যাত্মিক শক্তির জন্য নির্ধারিত ছিল। দেবী মার আরাধনার
রীতি বিশেষভাবে প্রচলিত ছিল সুনয়নার পৃথ্বীভূমি আসামে। ভারতীয় উপমহাদেশের বৃহত্তম নদ ব্রহ্মপুত্রের উপরিভাগের অঞ্চল জুড়ে সে এক বিশাল, উর্বর এবং খুবই সমৃদ্ধশালী উপত্যকা। সীতা ধৈর্য ধরে অপেক্ষা করছিল, কথা বলার সাহস ছিল না তার। আমার তোমাকে কিছু করতে বা না করতে বলার পেছনে সব সময় কারণ থাকে সীতা। মেঝেতে ফুটে উঠতে থাকা জটিল আলপনা থেকে চোখ না তুলে সুনয়না বলল। সীতা স্থির হয়ে বসে আছে, তার দৃষ্টি মার হাতে নিবদ্ধ। জীবনে কিছু বিষয় আবিষ্কার করার একটা বয়স আছে, তার জন্য প্রস্তুত হতে হয়। আলপনা শেষ করে সুনয়না মেয়ের দিকে তাকালো। মার চোখে চোখ পড়াতে একটু সহজ হলো সীতা। চোখে সর্বদার মতো ভালোবাসা ভরা। মা আর রেগে নেই। খারাপ লোকও আছে সীতা, যারা অপরাধ করে বেড়ায়। তাদেরকে ভেতরের নগরের ধনীদের মধ্যেও পাবে, আর বস্তির দরিদ্রদের মধ্যেও পাবে। হ্যাঁ মা, আমি কথা বলো না, কেবল শোনো, দৃঢ়স্বরে বলল সুনয়না। সীতা চুপ করে গেল। সুনয়না বলে চলল, ধনীদের মধ্যেকার অপরাধীরা অধিকাংশই লোভের শিকার। লোভকে সামলানো যায়, কিন্তু দরিদ্রদের মধ্যকার অপরাধীরা হয় ক্ষুদ্র এবং বেপরোয়া। বেপরোয়া ভাব অনেক সময় মানুষের ভেতর থেকে তার সবচেয়ে ভালোত্ব বের করে আনতে পারে। সেই জন্য গরিবেরা প্রায়ই মহৎ হতে পারে, কিন্তু বেপরোয়া ভাব সবচেয়ে খারাপটাও বের করে আনতে পারে। তাদের তো হারানোর কিছু নেই, আর যখন তারা দেখে যে অন্যদের কাছে এত কিছু আছে আর তাদের কাছে এত কম, তখন তাদের রাগ হয়। সেটা স্বাভাবিক। শাসক হিসাবে আমাদের কর্তব্য হলো পরিস্থিতিকে ভালো করার চেষ্টা করে যাওয়া, কিন্তু সেটা রাতারাতি হতে পারে না। যদি গরিবদেরকে সাহায্য করার জন্য ধনীদের কাছ থেকে বেশি নিয়ে নেই, তবে তারা বিদ্রোহ করবে, তাতে বিশৃঙ্খলা দেখা দেবে, আর সবাই মুশকিলে পড়বে। তাই আমাদের ধীরে ধীরে এগোতে হবে, প্রকৃত দরিদ্রদের সাহায্য করতে হবে, সেটাই ধর্ম। কিন্তু অন্ধের মতো এটা ভাবলে চলবে না যে গরিবই মাত্রই মহৎ। খালি পেটে চরিত্র দৃঢ় রাখার তেজ সবার থাকে না। সুনয়না সীতাকে কোলে টেনে নিল। সীতা আরাম করে বসল। বস্তির গোয়ার গোবিন্দদের মত অভিযানের পর এই প্রথম সে একটু স্বস্তির নিঃশ্বাস নিল। মিথিলা শাসন করতে তুমি একদিন আমাকে সাহায্য করবে, বলল সুনয়না। তোমাকে পরিণত আর বাস্তববাদী হতে হবে। লক্ষ্য নির্ণয় করার জন্য হৃদয় ব্যবহার করা উচিত, কিন্তু যাত্রাপথের পরিকল্পনা করতে হবে মস্তিষ্ক ব্যবহার করে। যারা কেবল হৃদয়ের কথা শোনে তারা সাধারণত বিফল হয়। অন্যদিকে যারা কেবল মাথা ব্যবহার করে তাদের সম্ভাবনা থাকে স্বার্থপর হবার। নিজের আগে অন্যের কথা ভাবতে কেবল হৃদয়েই পারে। ধর্মের খাতিরে তোমাকে সমাজে ভারসাম্য এবং সমতা আনার চেষ্টা করতে হবে। নিখুঁত সাম্য কখনো আনা যায় না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব অসাম্য দূর করার। কিন্তু গদবাঁধা চিন্তার ফাঁদে পড়ো না। ক্ষমতাশালী মানেই মন্দ আর দুর্বলেরা সব ভালো, এটা ধরে নিও না। সবার মধ্যেই ভালো খারাপ দুটোই আছে। সীতা নিঃশব্দে মাথা নেড়ে সায় দিল। তোমাকে অবশ্যই উদার হতে হবে, সেটাই ভারতীয় নীতি, কিন্তু তাই বলে অন্ধ আর বোকার মতো উদার হও না। হ্যাঁ মা, আর কখনো ইচ্ছা করে নিজেকে বিপদে ফেলবে না। চোখে জলের ধারা নিয়ে সীতা মাকে জড়িয়ে ধরল। সুনয়না সরে এসে মেয়ের চোখের জল মুছিয়ে দিল। আমার ভয়ে প্রাণ যায় যায় অবস্থা হয়ে গেছিল। তোমার কিছু ক্ষতি হয়ে গেলে আমি কি করতাম? ক্ষমা করে দাও মা। সুনয়না হেসে সীতাকে আবার জড়িয়ে ধরল। আমার পাগলি মেয়ে। সীতা একটা গভীর শ্বাস নিল। একটা অপরাধবোধ কুড়ে কুড়ে খাচ্ছিল ওকে। তার জানা প্রয়োজন, মা, আমি যে ছেলেটার মাথায় মেরেছিলাম সে কি? সুনয়না মেয়েকে থামিয়ে দিল। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। কিন্তু বললাম না, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। ধন্যবাদ কাকা। কুশধ্বজের কোলে ঝাঁপিয়ে পড়ে বলল সীতা।
জনকের অনুজ এবং শঙ্কর্ষের রাজা কুশধ্বজ মিথিলা ভ্রমণে এসে ভাইজির জন্য একটা উপহার নিয়ে এসেছে। সে উপহারটা খুব পছন্দসই হয়েছে। একটা আরবি ঘোড়া। দেশি ভারতীয় জাতের ঘোড়ার সঙ্গে এর পার্থক্য আছে। ভারতীয় ঘোড়া সাধারণত 34টি পাঁজর থাকে, যেখানে আরবি ঘোড়ার প্রায় দেখা যায় 36টি। তাছাড়া মাপে ছোট, মসৃণ এবং প্রশিক্ষণ দেওয়া সহজ হবার ফলে সবার কাছে চাহিদা খুব বেশি এবং এর সহ্য ক্ষমতা উল্লেখযোগ্য রকমের বেশি। এ এক আকাঙ্ক্ষিত সম্পত্তি, দুর্মূল্যও বটে। সীতার খুশি হওয়া স্বাভাবিক। বিশেষভাবে সীতার মাপ মতো প্রস্তুত একটি ঘোড়ার জিন সীতাকে দিল কুশধ্বজ। চামড়ার তৈরি জিনের হাতলের মাথাটা সোনা দিয়ে মোড়া। জিনটা ছোট হলেও অল্প বয়স্ক সীতার পক্ষে যথেষ্ট ভারী, কিন্তু এটি বয়ে নিয়ে যাবার জন্য সে মিথিলার রাজকর্মীদের সাহায্য নিতে রাজি হল না। জিনটা টেনে হিঁচড়ে রাজ অন্তঃপুরের প্রাঙ্গণে নিয়ে এলো সীতা। সেখানে তার নতুন ঘোড়া অপেক্ষা করছিল। কুশধ্বজের এক কর্মচারী তাকে ধরে দাঁড়িয়েছিল। সুনয়না হাসল। অনেক ধন্যবাদ। সীতা এখন কয়েক সপ্তাহ এই নিয়েই পড়ে থাকবে। ঘোড়ায় চড়া শেখা না হওয়া পর্যন্ত আর নামা খাওয়া করবে না বলে মনে হয় না। ও ভালো মেয়ে, বলল কুশধ্বজ। কিন্তু এটা বেশ দামি উপহার কুশধ্বজ। ও আমার একমাত্র ভাইজি বৌদি, ভাতৃবধূকে বলল কুশধ্বজ। আমি প্রশ্রয় দেব না তো কে দেবে? সুনয়না মৃদু হেসে প্রাঙ্গণের লাগোয়া বারান্দায় জনকের সঙ্গে যোগ দেবার ইশারা করল। স্ত্রী ও ভাতা আশায় মিথিলা বৃহদারণ্যক উপনিষদের পাণ্ডুলিপিটা বন্ধ করে সরিয়ে রাখল। সাবধানী পরিচারকেরা কয়েক গ্লাস ঘোলে শরবত রেখে গেল। তারা টেবিলের মাঝখানে একটি রূপার প্রদীপও ঝেলে দিয়ে একই রকম নিঃশব্দে সরে গেল সেখান থেকে। সপ্রশ্ন দৃষ্টিতে প্রদীপটার দিকে তাকিয়ে ভুরু কোচকাল কুশধ্বজ। এখন তো দিনের বেলা, কিন্তু কিছু না বলে চুপ করে রইল। পরিচারকেরা নিরাপদ দূরত্ব চলে যাওয়া পর্যন্ত চুপ করে রইল সুনয়না। তারপর সে জনকের দিকে তাকালো, কিন্তু তার স্বামী আবার পাণ্ডুলিপিটা তুলে নিয়েছে, গভীরভাবে নিমগ্ন তাতে। তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ায় সুনয়না গলা খাকারি দিল। জনকের পাণ্ডুলিপি থেকে মনোযোগ সরল না। কি ব্যাপার বৌদি? সুনয়না বুঝল সে নিরুপায়, তাকেই যা বলার বলতে হবে। তার কোমরে বাঁধা বড় বটুয়া থেকে একটা দলিল বের করে টেবিলে রাখল সে। কুশধ্বজ সেটির দিকে না তাকিয়ে অটল হয়ে বসে রইল। কুশধ্বজ, আমরা অনেক বছর ধরে সকাশ্য ও মিথিলার যোগাযোগকারী পথটা নিয়ে কথা বলছি, বলল সুনয়না। বিরাট বন্যার সময় সেটা ধুয়ে মুছে গিয়েছিল, কিন্তু তারপর 2 দশক কেটে গেছে। রাস্তাটা না থাকায় মিথিলার লোকজন এবং ব্যবসায়ীদের ভীষণ কষ্ট করতে হয়েছে। ব্যবসায়ী আবার কোথায় বৌদি? হালকা হাসির সঙ্গে বলল কুশধ্বজ। মিথিলাতে তো ও আবার আছে নাকি? খোঁচাটা অগ্রাহ্য করল সুনয়না। রাস্তার নির্মাণের তুমি 2/3 খরচা দেবে বলে রাজি হয়েছিলে। যদি মিথিলা 1/3 দেয়? কুশধ্বজ চুপ করে রইল। মিথিলা নিজের অংশটা জোগাড় করে নিয়েছে, বলল সুনয়না। দলিলটার দিকে ইশারা করল। চুক্তিটা স্বাক্ষর করে নিয়ে কাজটা শুরু করে দেওয়া যাক। কুশধ্বজ মৃদু হাসল। কিন্তু বৌদি, আমি সমস্যাটা বুঝতে পারছি না। রাস্তাটা তেমন কিছু খারাপ নয়, লোকেরা রোজ ব্যবহার করে। আমি নিজেই তো গতকাল ওটা দিয়ে মিথিলা এলাম। কিন্তু তুমি একজন রাজা কুশধ্বজ, মিষ্টি সুরে বলল সুনয়না। তার গলার স্বর কায়ম্ন বাক্যে নম্র। তোমার অনেক কিছু করার ক্ষমতা আছে যা সাধারণ লোকেদের নেই। সাধারণ লোকেদের ভালো রাস্তা দরকার হয়। কুশধ্বজ এক গাল হাসল। হ্যাঁ, মিথিলার সাধারণ লোকেদের সৌভাগ্য যে তারা এরকম একজন রানী পেয়েছে যে তাদের জন্য এতখানি সমর্পিত প্রাণ। সুনয়না কিছু বলল না। আমার একটা প্রস্তাব আছে বৌদি, বলল কুশধ্বজ। মিথিলার রাস্তা বানানো আরম্ভ করে দিক। তোমাদের তরফের 1/3 কাজটা হয়ে গেলে বাকি 2/3 শঙ্কর্ষ সম্পূর্ণ করে দেবে, ঠিক আছে?
সুনয়না দলিলটা তুলে নিল। পাশের টেবিল থেকে একটা খাগের কলম তুলে নিয়ে একেবারে শেষে এক ছত্র যোগ করল। তারপর নিজের ঝুলি থেকে রাজকীয় নাম মুদ্রা বের করে চুক্তিপত্রটিতে ছাপ দিয়ে দলিলটা কুশধ্বজের দিকে বাড়িয়ে ধরল। এইবার কুশধ্বজ প্রদীপটার তাৎপর্য বুঝতে পারল। অগ্নিদেব সাক্ষী স্বরূপ। প্রত্যেক ভারতবাসীর বিশ্বাস অগ্নি প্রবৃত্তকারী। এটা কোনো কাকতালীয় বিষয় নয় যে পবিত্রতম ভারতীয় শাস্ত্র ঋগ্বেদের প্রথম পরিচ্ছদের প্রথম পংক্তিতেই আছে অগ্নিদেবের স্তুতি। অগ্নিদেবের সাক্ষাতে নেওয়া কোনো শপথ কখনো ভঙ্গ করা যায় না। বিবাহের, যজ্ঞের, শান্তি চুক্তির, এমনকি পদ নির্মাণেও নয়। কুশধ্বজ দলিলটা ভ্রাতৃবধূর হাত থেকে নিল না, তার বদলে নিজের ঝুলিতে হাত ঢুকিয়ে তার নিজস্ব রাজকীয় নামমুদ্রা বের করে আনল। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে বৌদি। তুমি আমার সম্মতি দলিলে চিহ্নিত করে দিতে পারো। সুনয়না কুশধ্বজের কাছ থেকে নামমুদ্রাটি নিয়ে দলিলে মুদ্রিত করতে যাবে, এমন সময় মৃদুস্বরে কুশধ্বজ বলল, এটা নতুন নামমুদ্রা বৌদি। সংকাশের প্রকৃত স্বরূপ প্রতিফলিত হয় এতে। সুনয়না ভুরু কোচকাল। নামমুদ্রাটি উল্টে তাতে খোদাই করা চিহ্নটা দেখল। যদিও তাতে কাগজের যা ছাপ পড়বে তার উল্টোটা প্রতিকৃতি ছিল, কিন্তু মিথিলার রানী তৎক্ষণাৎ চিনতে পারল চিহ্নটা একক শুশুক মিথিলার রাজকীয় প্রতীক। পারস্পরিকভাবে সংকাশ্য মিথিলার করদ রাজ্য হিসেবেই চলে এসেছিল, যার শাসক রাজপরিবারের কনিষ্ঠ সদস্যের একজন হয়ে থাকে, এবং এর নামমুদ্রাও ভিন্ন, একক ইলিশ মৎস্য। সুনয়না রাগে আড়ষ্ট হয়ে গেল, কিন্তু সে জানত তাকে ক্রোধ সম্বরণ করতে হবে। ধীরে দলিলটা টেবিলে রেখে দিল সে। সংকাশ্বর নামমুদ্রা ব্যবহার করা হয়নি। তোমার আসল নামমুদ্রাটা দিচ্ছ না কেন কুশধ্বজ? বলল সুনয়না। এটাই এখন আমার রাজ্যের নামমুদ্রা বৌদি। মিথিলা স্বীকার না করে নিলে সেটা তো কখনো হতে পারে না। মিথিলা প্রকাশ্যে ঘোষণা না করলে কোনো রাজ্যই এটাকে তোমার নামমুদ্রা বলে মানবে না। সপ্তসিন্ধুর প্রতিটা রাজ্য জানে যে একক শুশুক মিথিলার রাজপরিবারের অপরক্ষ উত্তরসূরির চিহ্ন। সত্যি কথা বৌদি, তুমি সেটা পাল্টাতে পারো। ওই দলিলের নামমুদ্রাটা ব্যবহার করে সারা দেশে একে বৈধতা দিতে পারো। সুনয়না একবার জনকের দিকে তাকালো। মিথিলার রাজা মাথা তুলে তার স্ত্রীর দিকে এক সংক্ষিপ্ত দৃষ্টি ফেলে আবার বৃহদারণ্যক উপনিষদে ফিরে গেল। এটা মানা যায় না কুশধ্বজ। ভেতরে ফেটে পড়া রাগটা লুকানোর জন্য কণ্ঠস্বর ও মুখের ভাব শান্ত রেখে বলল সুনয়না, আমি বেঁচে থাকতে এটা হবে না। আমি বুঝতে পারছি না তুমি এত বিচলিত কেন হচ্ছ বৌদি। তুমি তো বিয়ে করে মিথিলার রাজপরিবারে এসেছ। আমি এখানে জন্মেছি। মিথিলার রাজরক্ত আমার ধমনীতে বইছে, তোমার নয়। ঠিক জনক দাদা? জনক মুখ তুলে তাকালো এবং অবশেষে কথা বলল, যদিও তার স্বর উদাসীন ও ক্রোধশূন্য। কুশধ্বজ সুনয়না যা বলছে আমারও তাই মত। কুশধ্বজ উঠে দাঁড়ালো। আজ একটা দুঃখজনক দিন। রক্তের অপমান করল, তাও এমন কারণে যা। সুনয়না উঠে দাঁড়ালো, কুশধ্বজকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, যদিও তার কণ্ঠস্বরে নিখুঁত নম্রতা। এরপর যা বলবে ভালো করে ভেবে বলো কুশধ্বজ। কুশধ্বজ হাসল। এগিয়ে এসে সুনয়নার হাত ধরে নামমুদ্রাটা নিয়ে নিল। এটা আমার। সুনয়না চুপ করে রইল। মিথিলার রাজকীয় ঐতিহ্যের অভিভাবক হবার ভান করো না, তাচ্ছিল্যের স্বরে বলল কুশধ্বজ। তোমার রক্তের সম্পর্ক নেই, কেবল বাইরের আমদানি। সুনয়না কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় একটা খুদে হাত তাকে জড়িয়ে ধরল। নিচে তাকিয়ে দেখতে পেল ছোট্ট সীতা তার পাশে দাঁড়িয়ে রাগে কাঁপছে, তার অন্য হাতে কুশধ্বজের সদ্য উপহার দেওয়া জিনিসটা। সেটা কাকার দিকে ছুঁড়ে মারল সে। কুশধ্বজের পায়ের ওপর পড়ল গিয়ে সেটা। যন্ত্রণায় নুয়ে পড়া কুশধ্বজের হাত থেকে সংকাশের নামমুদ্রাটা খসে পড়ল মাটিতে। সীতা এক লাফ দিয়ে গিয়ে নামমুদ্রাটা তুলে মাটিতে আঁচড়ে দুটুকরো করে ভেঙে দিল। রাজকীয় নামমুদ্রা ভাঙা খুবই অশুভ বলে মনে হয়। এ এক চরম অপমান। সীতা! জনক চেঁচালো। কুশধ্বজের
মুখ রাগে বিকৃত হয়ে গেছে। এটা কিন্তু জুলুম দাদা। সীতা এখন তার মার সামনে দাঁড়িয়ে কাকার দিকে মুখ করে হুমকি দেওয়া দৃষ্টিতে চেয়ে আছে। দুপাশে দুহাত ছড়িয়ে মাকে আড়াল করে আছে। সংকাশের রাজা তার রাজকীয় নামমুদ্রার ভাঙা টুকরোগুলি তুলে নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল। এ কিন্তু এখানে শেষ হলো না দাদা। সে বেরিয়ে যেতেই সুনয়না হাঁটু কেড়ে বসে সীতাকে নিজের দিকে ফেরালো। এটা তোমার করা উচিত হয়নি সীতা। সীতা জ্বলন্ত চোখে মার দিকে তাকালো, তারপর ঘুরে দৃষ্টিতে অভিযোগ আর অস্বীকার নিয়ে বাবার দিকে চাইল। ক্ষমা চাওয়ার লেশমাত্র নেই তার চোখে। এটা তোমার করা উচিত হয়নি সীতা। সীতা মাকে আঁকড়ে ধরেছিল, ছাড়তে রাজি নয়। নিঃশব্দ যন্ত্রণায় কাঁদছিল সে। মুখে মৃদু হাসি নিয়ে জনক এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দিল। রাজপরিবারের সকলে রাজার ব্যক্তিগত কার্যালয়ে জড়ো হয়েছে। কুশধ্বজের ঘটনার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। সীতা তার বাবা মা সিদ্ধান্ত নিয়েছে গুরুকুলে যাবার পক্ষে যথেষ্ট বড় হয়ে গেছে। গুরুকুলের আক্ষরিক অর্থ গুরুর পরিবার, কিন্তু প্রকৃতপক্ষে এ এক শিক্ষাবাস। জনক ও সুনয়না মেয়ের জন্য ঋষি শ্বেতকেতুর গুরুকুল বেছে নিয়েছে। শ্বেতকেতু জনকের প্রধান গুরু, অষ্টাবক্রের কাকা। তার গুরুকুলে দর্শন, গণিত, বিজ্ঞান এবং সংস্কৃতের প্রধান বিষয়গুলির শিক্ষা দেওয়া হয়। সীতা সেই সঙ্গে বিশেষ করে শিক্ষা নেবে ভূগোল, ইতিহাস, অর্থনীতি এবং রাজ্য শাসন। একটি বিষয়ে জনকের আপত্তি থাকলেও সুনয়না জোর করেছে, তা হল যুদ্ধবিদ্যা এবং রণকৌশল। জনক অহিংসার বিশ্বাসী, সুনয়না বাস্তববাদী। সীতা জানত তাকে যেতে হবে, কিন্তু সে একটা শিশু, আর সেই শিশু বাড়ি ছেড়ে যেতে আতঙ্কিত হয়ে গেছে। তুমি নিয়মিত বাড়ি আসবে সোনা, বলল জনক, আর আমরাও তোমাকে দেখতে আসব। আশ্রম গঙ্গা নদীর তীরে, বেশি দূর তো নয়। সীতা মাকে আরও জোরে জড়িয়ে ধরল। সুনয়না সীতার হাতটা ছাড়িয়ে তার চিবুক ধরল। মেয়ের চোখ নিচের দিকে ফিরিয়ে বলল, তুমি ওখানে খুব ভালো করবে, জীবনের জন্য প্রস্তুত হবে, আমি জানি। আমি কাকার সঙ্গে ওরকম করেছি বলে কি তোমরা আমাকে পাঠিয়ে দিচ্ছ? কাঁদে কাঁদে বলল সীতা। সুনয়না ও জনক সঙ্গে সঙ্গে হাঁটু কেড়ে বসে তাকে কাছে জড়িয়ে ধরল। একেবারেই নয় সোনা, বলল সুনয়না। তোমার কাকার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তোমাকে পড়াশোনা করতে হবে, শিক্ষিত হতেই হবে, যাতে একদিন এই রাজ্য শাসনে সাহায্য করতে পারো। হ্যাঁ সীতা, বলল জনক, তোমার মা ঠিক বলেছে। কুশধ্বজ কাকার সঙ্গে যা হয়েছে সেটা আমি, তোমার মা এবং ওর মধ্যেকার বিষয়, তার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আর এক প্রস্ত কান্না আরম্ভ করল সীতা। বাবা মাকে আঁকড়ে ধরল, যেন কখনোই ছাড়বে না। অধ্যায় ৫। সীতা শ্বেতকেতুর গুরুকুলে আসার পর ২ বছর কেটে গেছে। ১০ বছর বয়সী ছাত্রীর বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণতায় গুরু মুগ্ধ হয়েও তার বহিরাঙ্গের উদ্যম ছিল অসামান্য, বিশেষ করে তার লাঠি চালনার দক্ষতা ছিল উল্লেখযোগ্য। কিন্তু তার তেজস্বী মেজাজ কখনো কখনো সমস্যার সৃষ্টি করত। যেমন একবার এক সহপাঠী তার বাবাকে অকর্ম রাজা বলেছিল, যার নাকি রাজা না হয়ে শিক্ষক হবার বেশি যোগ্যতা। সীতা উত্তরে তাকে বেধড়ক মেরেছিল। ছেলেটিকে গুরুকুলের আয়ুরালয়ে প্রায় ১ মাস পড়ে থাকতে হয়, তারপর ২ মাস তাকে লেংচে লেংচে হাঁটতে হয়েছে। চিন্তিত শ্বেতকেতু অহিংসা এবং আবেগ সম্বরণের উপর অতিরিক্ত পাঠ্যক্রমের ব্যবস্থা করেছিল। মাথা গরম মেয়েটিকে গুরুকুলের চত্বরে হিংসার নিষেধাজ্ঞার বিষয়েও কঠোরভাবে সচেতন করে দেওয়া হয়েছিল। ভবিষ্যতে রাজকীয় দায়িত্ব পালনের জন্য রণকৌশল যাতে নিয়মানুবর্তিতা এবং আচরণবিধি আয়ত্তে আনে। বিদ্যালয়ের ভেতরে একে অন্যকে আঘাত করার অনুমতি ছিল না। কথাটা কার্যকরী করার জন্য সুনয়নাকে একবার গুরুকুলে আগমনের সুযোগে ঘটনাটি জানানো হয়। তার জোর দিয়ে বলা কথা সীতার উপর বাঞ্ছিত প্রভাব হয়েছিল। তখন থেকে সে অন্য ছাত্রদের মারপিট করা থেকে বিরত থাকে, যদিও অনেক সময় তাকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এটা তেমনই একটা সময়। তোমাকে তো কুড়িয়ে পাওয়া হয়েছিল, তাই না? বিদ্রুপের স্বরে বলল
কামলুরাজ এক সহপাঠী। গুরুকুলের পুকুরের কাছে 5 জন ছাত্রছাত্রী জড়ো হয়েছিল। 3 জন সীতাকে ঘিরে বসেছিল। একটা দড়ি দিয়ে মাটিতে নকশা বানিয়ে সীতা মগ্ন হয়ে তাদেরকে বৌধারায়ণের সুলভ সূত্রের উপপাদ্য বোঝাতে ব্যস্ত ছিল। কামলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছিল সেই সঙ্গে বাকিরাও। সে সবসময়ের মতো চারপাশে ঘুরঘুর করছিল, সবাইকে উত্ত্যক্ত করার চেষ্টায়। তার কথা কানে আসতে সবার চোখ সীতার দিকে ঘুরল। রাধিকা সীতার নিকটতম বন্ধু, সে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া আটকাতে চেষ্টা করল। ছাড় না সীতা, ওটা একটা আহাম্বক। সীতা সোজা হয়ে বসে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। নিজের জন্মদাত্রী মায়ের সম্পর্কে অনেকবার ভেবেছে সে, কেন তাকে ত্যাগ করেছিলেন তিনি। তার পালিকা মায়ের মতোই কি তিনিও অসামান্য ছিলেন? কিন্তু একটা বিষয়ে তার কোনো সন্দেহ নেই, সে সুনয়নার মেয়ে। আমি আমার মায়ের মেয়ে, দাঁতে দাঁত চেপে বলল সীতা। বন্ধুর পরামর্শ ইচ্ছে করে অগ্রাহ্য করে উত্ত্যক্তকারীর দিকে বেপরোয়া দৃষ্টিতে তাকালো সে। হ্যাঁ হ্যাঁ, সে আমি জানি, আমরা সবাই আমাদের মায়ের সন্তান, কিন্তু তোমাকে দত্তক নেওয়া হয়েছিল না? তোমার মার আসল মেয়ে হলে তোমার কি হবে? আসল মেয়ে? আমি নকল নই কামলো, আমি একদম আসল। কিন্তু তুমি তো আর। বিদায় হয় এখান থেকে, বলল সীতা। যে ডালের টুকরোটা দিয়ে বৌধায়নের উপপাদ্য বোঝাচ্ছিল সেটা হাতে তুলে নিল। না না, আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না। তুমি দত্তক নেওয়া বলে তোমাকে যে কোনো সময় বের করে দেওয়া হতে পারে, তখন তুমি কি করবে? সীতা ডালটা নামিয়ে রেখে ঠান্ডা চোখে কামলোর দিকে তাকালো। ছেলেটার এটা চুপ করে যাবার পক্ষে ভালো সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অতটা বোধ বুদ্ধি তার ছিল না। তোমাকে শিক্ষকরা পছন্দ করেন, আমি দেখেছি। গুরুজি তো খুবই পছন্দ করেন। তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তুমি এখানে ফিরে এসে সারাদিন পড়াতে পারো, বলে হেসে কুটুপুটি হয়ে গেল ক্লামলো। অন্য কেউ হাসল না। আসলে পরিবেশের থমথমে ভাবটা বিপজ্জনক সীমায় পৌঁছে গেছে। সীতা, রাধিকা আবার শান্তির পরামর্শ দিয়ে অনুনয় করল, ছেড়ে দাও। সীতা রাধিকার উপদেশ একবারও অগ্রাহ্য করল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ক্লামলোর দিকে এগিয়ে গেল। জোরে ঢোক গিলল ছেলেটা, কিন্তু পিছু হটল না। সীতা শক্ত করে পিছনে হাতে হাত ধরা। প্রতিপক্ষের 1 ইঞ্চি দূরত্বে পৌঁছে থামল সীতা। কটমট করে তার চোখে চোখ রাখল। ঘাবড়ে গিয়ে শ্বাসের গতি বেড়ে গেছে কামলোর। কপালের শিরার দপদপানি থেকে বোঝা যাচ্ছে সাহসও উবে যাচ্ছে দ্রুত গতিতে, কিন্তু সে পিছু হটছিল না। সীতা আর এক আক্রমণাত্মক পদক্ষেপ বাড়ালো। কামলার বিপজ্জনক নৈকট্য এসে পড়েছে তার। সে পায়ের আঙ্গুল ছেলেটার পায়ের আঙ্গুলে ছুঁয়ে গেছে। তার নাকের ডগা ছেলেটার মুখের 1 সেন্টিমিটারের মধ্যে। চোখে আগুন ঝরছে তার। কামলার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শোন, তোমার কিন্তু কাউকে মারা বারণ। সীতা তার চোখে চোখ রেখে পলকহীনভাবে চেয়ে রইল। ঠান্ডা জোরে জোরে শ্বাস পড়ছে তার। চিচি করে গলা শোনা গেল কামলোর। শোন! হঠাৎ সজোরে চিৎকার করে উঠল সীতা। কামলার মুখের ওপর এক কান ফাটান চিৎকার, এক শক্তিশালী উঁচু পর্দার নিদান। চমকে উঠে মাটিতে চিৎপাত হয়ে পিছনে উল্টে পড়ল কামলো, তারপর ভ্যাঁ করে কেঁদে ফেলল। বাকি সবাই হেসে উঠল হো হো করে। হঠাৎ যেন আকাশ থেকে একজন শিক্ষক উদয় হলেন। আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি। সীতা শিক্ষকের কথা মতো বিনা আপত্তিতে তার সঙ্গে চলে গেল। কিন্তু আমি ওকে মারিনি। হনু ভাই, বড় ভাইকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল রাধিকা। তার খুড়তুতো ভাই। রাধিকা সীতাকে সঙ্গে করে তার প্রিয় আত্মীয়ের সঙ্গে দেখা করতে এসেছে। দেখা করার জায়গাটি গুরুকুল থেকে হেঁটে 1 ঘন্টার রাস্তা। দক্ষিণের বনের গভীরে এক লুকোনো ফাঁকা জায়গা। ভাই বোন এখানেই লুকিয়ে দেখা করে। গুরুকুলের কর্তৃপক্ষের কাছে অদৃশ্য থাকার তার ভাইয়ের সঙ্গত কারণ আছে। সে একজন নাগ, বৈকল্য নিয়ে জন্মানো মানুষ। তার পরনে গাঢ় বাদামি ধুতি এবং শ্বেত অঙ্গবস্ত্র, ফর্সা দীর্ঘকায় এবং লোমশ। পিঠের নিম্নভাগ থেকে অনেকটা লেজের মতো এক উপবৃত্তি বেরিয়ে আছে।
সেটা থেকে থেকে যেন নিজের মনেই ঝাপটা মারছে। তার বিশাল অবয়ব এবং পেশিবহুল কায়া এক ভীতপ্রদ উপস্থিতি সৃষ্টি করেছে। প্রায় দেবতাসুলভ দেহজ্যোতি চ্যাপ্টার নাক মুখের ওপর থেকে চেপে বসানো। রাধিকার দিকে প্রায় বৃত্তিসুলভ স্নেহ ভরা দৃষ্টিতে তাকালো সে। কেমন আছে আমার ছোট বোনটা? রাধিকা ছদ্ম রাগে নিচের ঠোঁট ফোলালো। তোমাকে কতদিন দেখিনি বলো তো? বাবা ওই নতুন গুরুকুলটা নির্মাণের অনুমতি দেবার পর থেকে। রাধিকার বাবা সোন নদীর তীরে অবস্থিত একটি গ্রামের প্রধান। তিনি সম্প্রতি গ্রামের কাছে একটি গুরুকুল স্থাপনের অনুমতি দিয়েছেন। 4টি তরুণ বালক সেখানে ভর্তি হয়েছে, আর কোনো ছাত্র নেই। সীতা অবাক হয়ে ভেবেছে, বাড়ির এত কাছে আর একটি গুরুকুল থাকা সত্ত্বেও রাধিকা কেন ঋষি শ্বেতকেতুর গুরুকুলে পড়ে আছে। হয়তো 4 জন ছাত্রের একটি ছোট্ট গুরুকুল তাদের গুরুজির বিখ্যাত গুরুকুলের মতো এত ভালো নয়। দুঃখিত রাধিকা, আমি খুব ব্যস্ত ছিলাম, হনুমান বলল। একটা নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, আর তোমার দায়িত্বের বিষয় নিয়ে আমার কোনো আগ্রহ নেই। রাধিকার ভাই দ্রুত প্রসঙ্গ বদলালো। তোমার নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করব না? রাধিকা আরো কয়েক মুহূর্ত তার দিকে চেয়ে রইল, তারপর হাল ছেড়ে দেবার ভঙ্গিতে হেসে ফেলে বন্ধুর দিকে ফিরল। এ হচ্ছে সীতা, মিথিলার রাজকুমারী, আর ও আমার বড় ভাই হনু ভাই। তার ভাই নতুন পরিচিতার দিকে জোর হাতে নমস্কার করে হাসল। ছোট্ট রাধিকা আমাকে হনু ভাই বলে ডাকে, আমার নাম হনুমান। সীতাও হাত জোর করে তার মমতা মাখা মুখের দিকে তাকিয়ে বলল, আমার হনু ভাইটাই ভালো লাগছে। হনুমান আন্তরিক হাসি হেসে বলল, তবে ওটা হনুবাই থাক। সীতা গুরুকুলে 5 বছর কাটিয়েছে। এখন তার বয়স 13। পবিত্র গঙ্গার দক্ষিণ কূলে মগধ থেকে নদীর গতি অভিমুখে সামান্য এগিয়ে যেখানে উত্তাল সরেয় নদী শান্ত গঙ্গায় এসে মিশেছে, গুরুকুলটি সেখানে অবস্থিত। এর অবস্থানটি এত সুবিধাজনক যে বহু ঋষি এবং ঋষিকেরা বিভিন্ন আশ্রম থেকে এই গুরুকুলে চলে আসতেন। তারা সাধারণত অতিথি শিক্ষক রূপে মাস কয়েক পড়াতেন। মহর্ষি বিশ্বামিত্র স্বয়ং এই মুহূর্তে গুরুকুলে অভ্যাগত। অনুগামীদের সঙ্গে করে প্রায় 25 জন ছাত্রের বাসস্থান এই অনাম্বর গুরুকুলে প্রবেশ করলেন তিনি। নমস্কার মহান মলয়পুত্র। হাত জোর করে নত হয়ে ষষ্ঠ বিষ্ণু প্রভু রেখে যাওয়া উপজাতির প্রধান প্রবাদ প্রতিম ঋষিবরকে অভিবাদন জানালেন শ্বেতকেতু। মলয়পুত্রদের ওপর 2টি দায়িত্ব ন্যস্ত ছিল। দুষ্টের সংহারকারী পরবর্তী মহাদেবের যখন ও যদি আবির্ভাব ঘটে তবে তাকে সাহায্য করা এবং ঠিক সময় শুভের বিস্তারক পরবর্তী বিষ্ণুর উত্থান ঘটানো। প্রবাদ প্রতিম সপ্তর্ষির উত্তরাধিকারী বলে খ্যাত মহান ঋষি বিশ্বামিত্রের উপস্থিতি যে আশ্রমের পরিবেশ বৈদ্যুতিক হয়ে উঠেছিল, অতীতে যে সমস্ত জ্ঞানী মহিলা ও পুরুষ এখানে এসেছেন তাদের সকলের চেয়ে বড় এ এক অতুলনীয় সম্মান। নমস্কার শ্বেতকেতু, কর্তৃত্বপূর্ণ স্বরে বললেন বিশ্বামিত্র। ঠোঁটে মৃদু হাসির আভাস। গুরুকুলের কর্মচারীরা তৎক্ষণাৎ কাজে নেমে পড়েছে। কয়েকজন মুনিবরের অনুগামীদের মালপত্র ও ঘোড়াগুলিকে সামলাতে সাহায্য করছে। ওদিকে অন্যরা এমনিতেই ঝকঝকে পরিষ্কার অতিথি আবাস ওগুলিকে সাফাই করতে ছুটেছে। বিশ্বামিত্রের ডান হাত এবং মলয়পুত্রদের সামরিক প্রধানযোগ্য অরিষ্টনেমী সেনাপতির মতোই সকলের কাজ তদারক করছিল। এদিকটাতে আসার কারণ জানতে পারি কি প্রভু? প্রশ্ন করলেন শ্বেতকেতু। আমার নদী উজানে কিছু কাজ আছে, বিশদে না বলে রহস্যময়ভাবে বললেন বিশ্বামিত্র। ভয়ানক মলয়পুত্র প্রধানকে এই বিষয়ে যে আর কোনো প্রশ্ন করা সমীচীন হবে না সে বোধ শ্বেতকেতু ছিল, কিন্তু আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন। হে মহান গুরুদেব, রাবণের বাণিজ্য চুক্তি সপ্তসিন্ধুর রাজ্যগুলির গভীর দুর্দশার কারণ হচ্ছে। লোকেরা ভুগছে আর দরিদ্রেরা শিকার হচ্ছে। কাউকে না কাউকে তার সঙ্গে লড়াই করতে হবে। প্রায় 7 ফুট লম্বা কৃষ্ণকায় বিশ্বামিত্র
শারীরিক এবং মানসিক দুইভাবেই অবাস্তব অনুপাতের। তার পেশিবহুল কাঁধ, শক্তিশালী বাহুদয় ও বলিষ্ঠ বক্ষের নিচে বৃহৎ হৃদয়। বুকের ওপর ছড়িয়ে আছে সাদা দাড়ি। ব্রাহ্মণের শিখাটুকু ছাড়া মাথা পুরো কামানো, বড় বড় নির্মল চোখ, এবং কাঁধ থেকে ঝুলছে পবিত্র যজ্ঞোপবীত। চমকপ্রদ বৈপরীত্য তার মুখে ও শরীরে অসংখ্য যুদ্ধক্ষতের চিহ্ন। বিশাল উচ্চতা থেকে নিচে শ্বেতকেতুর দিকে তাকালেন তিনি। আজ এই কাজের দায়িত্ব নেবার মতো কোনো রাজা নেই, বললেন বিশ্বামিত্র। এরা সবাই নিজেকে বাঁচাতে পারে, নেতৃত্ব দিতে পারবে না। হয়তো এই কাজটা সাধারণ রাজাদের ক্ষমতার বাইরে। হে মহান ঋষি! বিশ্বামিত্রের হাসি রহস্যময়ভাবে মুখ ছড়িয়ে পড়ল, কিন্তু কোনো কথা বললেন না। শ্বেতকেতু এই মহান পুরুষের সঙ্গে তার আলোচনার প্রয়োজনটাকে ছেড়ে দিতে পারছিলেন না। আমার ধৃষ্টতা ক্ষমা করবেন মহর্ষি, কিন্তু আপনি আমাদের সঙ্গে কদিন কাটাবেন মনে করছেন? আমার ছাত্ররা যদি আপনার উপদেশের লাভ একটু পায় তবে খুব ভালো হয়। আমি এখানে কেবল কয়েকদিন থাকবো শ্বেতকেতু। তোমার ছেলে মেয়েদের পড়ানো সম্ভব হবে বলে মনে হয় না। শ্বেতকেতু যথাসম্ভব বিনয়ের সঙ্গে অনুরোধটি আবার করতে যাচ্ছিলেন, এমন সময় সজোরে একটা শব্দ শোনা গেল। একটি দ্রুত হুশ, তারপর সজোরে ঠকাস করে শব্দ। বিশ্বামিত্র এককালে ক্ষত্রিয় যোদ্ধা রাজকুমার ছিলেন। শব্দটা তৎক্ষণাৎ চিনতে পারলেন। কাঠের লক্ষ্যে বর্ষার আঘাতের শব্দ, প্রায় নিখুঁতভাবে। শব্দটা যে দিক থেকে এসেছে সেদিকে ঘুরলেন তিনি। প্রশংসায় ভুরু উপরে উঠে গেছে তার। তোমার গুরুকুলে কেউ একজনের বলিষ্ঠ ছুড়বার হাত আছে শ্বেতকেতু? শ্বেতকেতু গর্বিত হাসি হাসলেন। চলুন আপনাকে দেখাই গুরুজি। সীতা? বিস্ময়ে প্রায় হতবাক হওয়া বিশ্বামিত্রের প্রশ্ন। জনকের মেয়ে সীতা? বিশ্বামিত্র ও শ্বেতকেতু বাইরে জনবিরল কিন্তু সুসজ্জিত প্রশিক্ষণস্থলের এক প্রান্তে, যেখানে ছাত্রেরা ধনুর্বিদ্যা, বর্ষা চালানো এবং অন্যান্য অনঙ্গাস্ত্রের অনুশীলন করে, সেখানে এসে দাঁড়ালেন। অন্য প্রান্তে পৃথক জায়গা তরবারি ও গদার মতো অঙ্গাস্ত্রের অনুশীলনের জন্য নির্ধারিত করা ছিল। অনুশীলনের মগ্ন সীতা নিঃশব্দে এসে তার পরের ক্ষেপণের প্রস্তুতি দেখতে দাঁড়ানো দুই ঋষিকে দেখতে পায়নি। হে মহান মলয়পুত্র, এর ভেতর রাজা জনকের জ্ঞান আছে, উত্তরে বললেন শ্বেতকেতু। কিন্তু সেই সঙ্গে রানী সুনয়নার বাস্তববাদ ও যোদ্ধাসুলভ তেজও আছে। আর সাহস করে এটাও বলতে পারি যে আমার গুরুকুলের শিক্ষকরা মানসিকভাবে তাকে ভালো করে গড়ে তুলেছে। বিশ্বামিত্র তীক্ষ্ণ দৃষ্টিতে সীতাকে নিরীক্ষণ করছিলেন। 13 বৎসর বয়সের তুলনায় উচ্চতায় বেশি সীতার এখনই পেশি গড়ে ওঠা আরম্ভ হয়ে গেছে। তার সোজা ঘন কালো চুল বেনি বেঁধে একটা সুবিধাজনক খোপা করা, পায়ের হালকা টোকায় একটা বর্ষা ওপরে তুলে দক্ষ হাতে লুফে নিল সীতা। বিশ্বামিত্র কেতাদুরস্ত ভঙ্গিটা লক্ষ্য করলেন, কিন্তু তিনি অন্য কিছুতে বেশি প্রভাবিত। বর্ষাটির বাঁটের ঠিক ভারসাম্যের বিন্দুতে ধরেছে। সাধারণ প্রশিক্ষণের বর্ষায় যেমন থাকে, এটিতে কিন্তু তেমন কোনো চিহ্ন দেওয়া ছিল না। সে বোধ করি সহজাত ক্ষমতায় এটা বিচার করে নিয়েছে। এত দূর থেকেও তিনি দেখতে পাচ্ছিলেন ধরাটা নিখুঁত। বর্ষার দণ্ডটা তার হাতের তালুতে সোজা করে রাখা তর্জনী ও মধ্যমার মাঝখানে, বৃদ্ধাংশ পিছনে করা, বাকি আঙুলগুলি তার বিপরীতমুখী। বাঁ পাটা সামনে করে সীতা লক্ষ্যবস্তুটার দিকে ফিরে দাঁড়ালো, যেটা একটা কাঠের তক্তার ওপর অনেকগুলি সমকেন্দ্রিক বৃত্ত আঁকা। সে বাঁ হাতটা একই দিকে তুলল, তার শরীর অতি সামান্য ঘুরল ক্ষেপণে শক্তি বৃদ্ধির জন্য। মাটির সঙ্গে সমান্তরাল করে ডান হাতটা পেছনে টেনে নিল সে। শিল্পীর হাতে আঁকা প্রতিকৃতির মতো স্থির ভঙ্গিমা। নিখুঁত! শ্বেতকেতু মৃদু হাসলেন, কিন্তু তিনি নিজে যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ দেন না। কিন্তু সীতার দক্ষতার বিষয়ে তিনি এক ব্যক্তিগত গর্ব অনুভব করেন। ছুড়বার আগে ও চিরাচরিত পদক্ষেপগুলি নেয় না। দেহের মোচড় এবং কাঁধের শক্তি ওকে প্রয়োজনীয় সমস্ত ক্ষমতার যোগান দেয়।
বিশ্বামিত্র অগ্রাহ্য করার দৃষ্টিতে শীতকেতুর দিকে একবার তাকিয়ে আবার চিত্তাকর্ষক মেয়েটির দিকে মনোযোগ দিলেন। ওই কটি পদক্ষেপ শক্তি বাড়াতে পারে, কিন্তু সে সঙ্গে লক্ষ্যভ্রষ্টও করাতে পারে, বিশেষত যদি লক্ষ্যবস্তু ছোট হয়। শ্বেতকেতুকে এই খুঁটিনাটি ব্যাখ্যা করার প্রয়োজন বলে মনে করলেন না তিনি। শরীরটাকে বাঁ দিকে মোচড় দিয়ে কাঁধের ও পিঠে শক্তি জড়ো করে সীতা সজোরে ছুড়ল। কবজি আর আঙ্গুলের ঝটকায় বর্ষাটার অন্তিম গতি স্থির করে দিয়ে বর্ষা একেবারে নির্ভুল লোককে গিয়ে বিঁধেছে তক্তার ঠিক কেন্দ্রে। আগের বর্ষাটিকে ঠেলে সরিয়ে যেটিও একই ছোট বৃত্তটাতে বিঁধেছিল। বিশ্বামিত্র সামান্য হাসলেন। মন্দ নয়, একেবারেই মন্দ নয়। দর্শকদ্বয় যা জানতেন না তা হলো, সীতা হনুমানের কাছে প্রশিক্ষণ নিচ্ছিল। তার দুই বোনের সঙ্গে নিয়মিত দেখা করতে আসার সঙ্গে সঙ্গে সেই সীতাকে পদ্ধতিটা নির্ভুল করতে সাহায্য করেছে। শ্বেতকেতু গর্বিত বাবা মায়ের মতো হাসলেন। ও অসাধারণ। মিথিলার ওর অবস্থা কি এখন? শ্বেতকেতু গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমি ঠিক নিশ্চিত নই। ও তাদের দত্তক কন্যা এবং রাজা জনক ও রানী সুনয়না সবসময় ওকে খুব ভালোবেসেছেন, কিন্তু এখন যখন আমি শুনেছি সুনয়না কয়েক বছর আগে এক কন্যা সন্তান লাভ করেছে। মাঝপথে বলে উঠলেন বিশ্বামিত্র। হ্যাঁ, বিবাহের 1 দশকেরও বেশি দিন পর এখন তারা তাদের নিসর্গজ কন্যা লাভ করেছে। উর্মিলা, ঠিক? হ্যাঁ, এটাই তার নাম। রানী সুনয়না বলেছে যে সে তার 2 কন্যার মধ্যে কোনো ভেদাভেদ করে না, কিন্তু সীতার সঙ্গে 9 মাস হয়ে গেছে দেখা করতে আসেনি। আগে প্রতি 6 মাস অন্তর আসতো। অবশ্য সীতাকে মিথিলায় নিয়মিত ডেকে নিয়ে যাওয়া হয়। 6 মাস আগেও গিয়েছিল, কিন্তু খুব একটা খুশি হয়ে ফেরেনি। চিবুকে হাত রেখে চিন্তিত মুখে বিশ্বামিত্র সীতার দিকে তাকালেন। এখন সীতার মুখ দেখতে পাচ্ছিলেন তিনি। আশ্চর্য রকম পরিচিত লাগছিল তার, কিন্তু ঠিক মনে করতে পারছিলেন না। গুরুকুলে মধ্যাহ্ন ভোজনের সময় এখন। ছাত্রদের থাকবার সাধারণ মাটির কুটির দিয়ে ঘেরা প্রাঙ্গণের কেন্দ্রে বিশ্বামিত্র এবং তার সঙ্গী মলয়পুত্ররা বসেছিলেন। জায়গাটা উন্মুক্তাঙ্গন, পাঠস্থান রূপেও ব্যবহৃত হয়। প্রশিক্ষণ সর্বদা খোলা জায়গায় হয়ে থাকে। শিক্ষকদের ছোট ছোট অনাম্বর কুটিগুলি একটু দূরে অবস্থিত। আরম্ভ করা যাক গুরুজি, মলয়পুত্রদের সামরিক প্রধান অরিষ্টনেমি প্রশ্ন করল। গুরুকুলে কর্মচারীরা এবং ছাত্ররা তাদের সম্মানিত অতিথিদের কলাপাতের থালায় খাদ্য পরিবেশন করেছে। শ্বেতকেতু বিশ্বামিত্রর পাশে বসে প্রধান মলয়পুত্রের অপেক্ষা করছিলেন অনুষ্ঠান আরম্ভ করার। বিশ্বামিত্র নিজের গ্লাসটা তুলে নিয়ে ডান হাতে তালুতে একটু জল ঢেলে সেটি থালার চারপাশে ছিটিয়ে দিয়ে খাদ্য এবং পুষ্টির রূপে আশীর্বাদ দানের জন্য দেবী অন্নপূর্ণাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। খাবারের প্রথম গ্রাসটি তুলে দেবতাদের অঞ্জলির প্রতীক হিসেবে একপাশে রেখে দিলেন। বাকি সকলে একইভাবে করার পর বিশ্বামিত্রের ইশারায় সবাই খাওয়া আরম্ভ করল। বিশ্বামিত্র অবশ্য প্রথম গ্রাসটি মুখে তোলার আগে একটু থামলেন। তার চোখ পুরো চত্বরটায় একজনকে খুঁজছিল। তার সৈন্যদের মধ্যে জটায়ু নামে এক নাগ ছিল। বিচারী জন্মের সময় এমন এক বৈকল্য নিয়ে জন্মেছে যা ধীরে ধীরে তার মুখে এক বিকৃতি এনে দিয়ে তাকে নাগ শ্রেণীভুক্ত করে দিয়েছে। তার বিকৃতির ফলে তার চেহারা শকুনের মতো দেখতে হয়ে গেছে। অনেকেই জটায়ুকে অবহেলা করে, কিন্তু বিশ্বামিত্র তাদের একজন নন। প্রধান মলয়পুত্র জটায়ুর মহত্ব এবং বীরত্ব দুটোই চিনতে পেরেছেন। অন্যদের কুসংস্কারচ্ছন্ন দৃষ্টি তার গুণগুলির প্রতি অন্ধ ছিল। সমসাময়িক পক্ষপাত দুষ্টতা বিশ্বামিত্রের জানা ছিল। তার এটাও জানা ছিল যে এই আশ্রমে জটায়ুর খাবারের ব্যবস্থা করার কথা কারো মনে নেই। তিনি চারদিকে তাকিয়ে তাকে খুঁজলেন। অবশেষে দেখতে পেলেন জটায়ু দূরে একটি গাছের তলায় একা বসে আছে। কোনো ছাত্রকে ইশারা করতে যাবেন এমন সময় তার চোখে পড়ল এক হাতে কলাপাতার থালা আর অন্য হাতে খাবার ভরা পাত্র নিয়ে সীতা নাগটির দিকে যাচ্ছে। মহর্ষি দেখলেন জটায়ু লজ্জিত বিস্ময়ে উঠে দাঁড়ালো। এত দূর থেকে বিশ্বামিত্র কথাবার্তা কি হচ্ছিল শুনতে পাচ্ছিলেন না, কিন্তু ভাবভঙ্গি বুঝতে পারছিলেন। সীতা গভীর শ্রদ্ধার সঙ্গে জটায়ুর সামনে কলাপাতার থালাটা রাখল, তারপর তাতে খাবার পরিবেশন করল। জটায়ু
অপ্রস্তুতের হাসি হেসে খেতে বসার পর সীতা নত হয়ে হাত জোড় করে নমস্কার করল, তারপর সেখান থেকে চলে এলো। বিশ্বামিত্র সীতাকে দেখতে দেখতে ভাবতে লাগলেন, এ চেহারা এর আগে কোথায় দেখেছি। অরিষ্ট নেমেও সীতাকে পর্যবেক্ষণ করছিল। সে বিশ্বামিত্রের দিকে ফিরল। মেয়েটা সত্যি অসাধারণ মনে হচ্ছে গুরুজি, বলল অরিষ্ট নেমি। তার দিকে এক ঝলক তাকিয়ে বললেন বিশ্বামিত্র, তারপরে খাওয়ায় মন দিলেন। বন্ধুরা, আজকে এইটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ আমি শীঘ্রই আবার আপনাদের জন্য নিয়ে আসব। আমার গল্প বলা আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে চলি, আবার শীঘ্রই গল্পের পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি। নমস্কার।